হ্যান্ডকাপ পরে পুলিশের গাড়িতে বসিয়ে রাখা হয়েছে আমাকে আর আমার বন্ধু রাকিবকে। আর বিয়েবাড়ির সবাই এমনভাবে দেখছে যে আমরা অনেক বড় অপরাধী। আসলে আমরা কিছুই করিনি। চলুন শুরু থেকে বলি। দুদিন পর আমার বিয়ে। আপনি প্লিজ কিছু একটা করেন, না হলে আমার বিয়ে হয়ে যাবে যে। তাহলে বিয়ের দাওয়াত দেবেন না আমাকে? কি? তার মানে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন না? না। ওকে, ভালো থাকেন। আর হ্যাঁ, বিয়ে দাওয়াত রইল আপনার, আসলে খুশি হব। আমাকে দাওয়াত দিবে না দিয়া? আপনি তো না বললেও ওনার সাথে চলে আসবেন জানি। থ্যাঙ্কস দিয়া, আমরা চলে আসব, চিন্তা করো না। তারপর দিয়া কান্না করতে করতে চলে গেল। আমি আর রাকিব বাসায় চলে আসলাম। দাওয়াত রক্ষার খাতিরে সেটা খেতে আমি আর আমার বন্ধু রাকিব চলে গেলাম রাজশাহী। পুলিশ অফিসারের মেয়ে, তাই বিয়েটা হচ্ছে সেইভাবে। আমরা মজা করতে লাগলাম বিয়েতে। কতজন পারে গার্লফ্রেন্ডের বিয়েতে মজা করতে। বিকেলে খাবার খেতে বসেছি, তখনই পেছন থেকে কেউ ডেকে বলল, ইরে রাজ, তুই এখানে কি করছিস? কথাটা শুনে পেছনে তাকিয়ে ভয়ে শরীরের সব পশম দাঁড়িয়ে গেল, কারণ পেছনে পিয়াপু দাঁড়িয়ে আছে। আপু, আপনি এখানে? আমাদের স্যারের মেয়ের বিয়ে, তাই আমি এখানে। আপু এখানে থাকলে আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তাই আপুকে বললাম, ও আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমার একটু কাজ আছে, আমি যাই। খাবো, একটু পরে এসে খাবো, আসি আপু। বলেই আমি আর রাকিব বাইরে চলে আসলাম। তখন পিয়া আপু পেছন থেকে ডেকে বলল, রাজ, তা তো একটু। আপুর কথা শুনে দাঁড়ালাম। তখন রাকিব বলে উঠল, রাজ, দাঁড়াস না, তাহলে ফেসে যাবি। না দাঁড়ালে উনি যখন ছুটিতে যাবেন তখন আমাকে বাসায় গিয়ে মেরে আসবেন, তার চেয়ে ভালো চুপচাপ দাঁড়িয়ে যাই। তারপর প্রিয়াপু কাছে এসে আমার কাছে লাঠিটা দিয়ে বলল, তো স্যারের মেয়ে মানে দিয়াকে চিনিস কি করে? আরে দিয়া তো রাকিবের বান্ধবী। রাকিব আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি হাতের ইশারায় চেপে যেতে বললাম, তোদের বাসা কুমিল্লায়, আর এটা হলো রংপুর, এত দূরে তোর বান্ধবী কিভাবে হলো? আমি এখন কি বলবো ভেবে পাচ্ছি না। তাই রাকিবকে বললাম, কি রে বল, কিভাবে দিয়ার সাথে তোর বন্ধুত্ব হয়েছে? রাকিব কিছুটা তোতলানোর মতো করে বলল, আসলে আপু আপু দিয়া হলো আমার ফোন, না না, কলেজ ফ্রেন্ড। আপু আমাদের দিকে এবার সন্দেহের দৃষ্টি নিয়ে তাকালো, আর আমি কিছুক্ষণ চুপ করে দেখে তারপর বলল, তোরা কি লুকাচ্ছিস, সত্যি করে বলতো। আপু কি লুকাবো আমরা, এখানে লুকানোর কি আছে? সত্যি বলবি নাকি আমাকে জোর করে বের করতে হবে? সত্যি কিছু লুকাচ্ছি না। আচ্ছা, তাহলে বলবি না? ঠিক আছে, তাহলে তোরা আমার গাড়িতে গিয়ে বস একটু। আপু, আমরা আমাদের গাড়িতে গিয়ে বসি, সমস্যা নেই। তোদের যা বলছি তাই কর। তারপর আর কিছু না বলে চুপচাপ গিয়ে দুজনে গাড়িতে বসে গেলাম। তখন রাকিব বলল, চল মামা, আপু আসার আগে পালিয়ে যাই, না হলে বিপদের গন্ধ পাচ্ছি আমি। প্রিয়া আপু মানে আমার বোনের বান্ধবী, উনি আমাদের বিপদে ফেলবে মনে হয় এটা তোর? উনি কখনোই আমাদের বিপদে ফেলবেন না বোকা। চল পালিয়ে যাই রাজ, আপু আসার আগেই। আর কিছু বলার আগেই পাশ থেকে পিয়া আপু বলল, কিরে, তোরা পালাতে চাইছিস কেন? কোথাও না, আমরা কেন পালাবো? তাহলে ঘন্টাখানেক বস, তোরা আমার একটু কাজ আছে। হ্যাঁ, তারপর আমার তোদের সাথে কথা আছে, তার আগে পর্যন্ত এখানেই বসে থাকবি। ওকে। তখন পাশ থেকে রাকিব আমার কানে আস্তে করে বলল, তুই কি সত্যি বসে থাকবি এই পুলিশের গাড়িতে? আরে না, আপুকে যেতে দে, তারপর দুজনে কেটে পড়ব। ওকে। তারপর কথা শেষ করে আপুর দিকে তাকাতেই আপু বলল, কেটে পড়ার প্ল্যান শেষ হলে আমি কিছু বলি? আমরা অবাক হয়ে তাকালাম, পুলিশের কান এত পাতলা হয় কিভাবে? তখন আপু বলল, তোদের এখানে আসার আসল উদ্দেশ্যটা এখন জানতে হবে আমাকে। বলেই দুজনের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে গাড়ির সাথে আটকে দিয়ে বলল, এবার পারলে পালিয়ে যা, আপু হ্যান্ডকাপ কেন লাগালেন? যেন কেটে না পড়তে পারিস। আচ্ছা পালাবো না, তাও হ্যান্ডকাপ খুলে দেন। চুপচাপ তোরা 20 মিনিট বস, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসতেছি, তারপর তোদের সাথে সব হিসাব করব। বলেই আপু ভিতরে চলে গেল। আর পাশ থেকে রাকিব বলল, শালা, এখন বল, আমার আপুর বান্ধবী উনি থাকলে কেন বিপদ নেই, এখন বোঝ মজা। মজা নিচ্ছিস তাই না? বলেছিলাম চল পালিয়ে যাই, শুনিসনি, এখন লও ঠেলা। আচ্ছা, আপুর কাছে কি বলতে হবে এটা একটু বল, কিভাবে বেঁচে ফিরবো এটার একটা উপায় বের কর। তারপর দুজন মিলে ঠিকঠাক করলাম। আর বাহিরের মানুষ কেমনভাবে যেন আমাদের দিয়েছিল, ওরা ভাবছে আমরা হয়তো অপরাধী। 10 মিনিট পর আপু ফিরে আসলো, আমাদের হাত খুলে দিয়ে বলল, আপু মানুষ এতক্ষণ কিভাবে তাকিয়েছিল জানেন আপনি? কিভাবে? ওরা ভাবছিল আমরা অপরাধী,
আর এভাবে হ্যান্ডকাপ পরা দেখলে যে কেউ অপরাধী ভাববে, এটাই তো স্বাভাবিক। ভালো হয়েছে, ওদের চিন্তা বাদ দে। রাস্তায় আমার সাথে সামনে এসে বস। তারপর আমাদের নিয়ে আপু থানার দিকে যেতে লাগলো আর রাস্তায় হাজারটা প্রশ্ন করতে লাগলো। আমরা যে গল্পটা বানিয়েছি সেটা বলেই বেঁচে গেলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি রাজ, বাবা মায়ের আমি একমাত্র ছেলে, আর আমার একটা বোন আছে। আপু আমার থেকে 5 বছরের বড়। তার বিয়ে হয়ে গিয়েছে 6 মাস হলো। দুলাভাই আপুকে নিয়ে বিদেশে চলে গিয়েছে। আমার এবার ভার্সিটিতে 3rd ইয়ার সেমিস্টার চলতেছে। তবে সবাই বলে আমি আর রাকিব নাকি শয়তানের লেজ, তাও তাদের কথা কান দেয় কে? আর প্রিয়া আপু হলো আমার বোনের একমাত্র কলিজার বান্ধবী। প্রিয়া আপু অনেক আগে থেকেই আমাদের বাসায় আসা যাওয়া ওনার। আপু আইপিএস পুলিশ। আপুরা সনাতন ধর্মে, তা ওনাদের আর আমাদের ফ্যামিলির মাঝে খুব ভালো সম্পর্ক। আপু চাকরি পাওয়ার পর 1 বছর হলো এখানে চলে এসেছে। উনি আঙ্কেল আন্টি এখনও কুমিল্লাতেই থাকে। আমার আপুর বিয়েতে আপুকে দেখেছিলাম শেষবার, আর আজকে দেখলাম আবার। আপু অনেক বুদ্ধিমান মেয়ে। আপুকে আমি একটা সময় পছন্দ করতাম, এটা সত্যি। কিন্তু আপুর একটা কথার কারণে আর আমি আপুকে নিয়ে ভাবি না। আগে আগে জানতে পারবেন কারণটা, আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন, আর সামনে আরও কিছু জানতে পারবেন। চলেন গল্পে ফিরি। থানায় এসে ভিতরে ঢুকে আপুর রুমে বসে আমরা আপুর রুমটা দেখতে লাগলাম। তখন আপু বলল, তোরা বাসায় ফিরবি কবে? ভাবলাম যদি কালকে ফিরবো বলি তাহলে আরও কিছুক্ষণ বসিয়ে রেখে প্রশ্ন করবে, তাই বললাম আজকে বিকালেই। ও রাজ, তুই কি গাড়ি নিয়ে এসেছিস? জি আপু। ভালো, তাহলে আজকে রাতে এখানেই থেকে যা, কারণ কাল থেকে আমিও 10 দিনের ছুটি পেয়েছি। তাই ভাবলাম কালকে তোদের নিয়ে একসাথেই যাব। আচ্ছা আপু, কি আর করার, তাই বাধ্য হয়ে ওকে বলে দিলাম। রাকিব আমার দিকে মন ভারী করে তাকিয়ে রইল। তখন রাকিব বলল, আচ্ছা তাহলে আপু আমরা এখন গিয়ে কোনো একটা হোটেলের ব্যবস্থা করে আসি আর রাতটা থাকার জন্য। এখানে হোটেলগুলো বেশি ভালো না, আর আশেপাশে ভালো কোনো হোটেল নেই যে তোরা থাকতে পারবি। সমস্যা নেই, আমরা একটা ব্যবস্থা করে নিব। থাক, এত ব্যবস্থা করতে হবে না। তোরা আজকে আমার বাসায় থাকবি তাহলেই হবে। আপনার ওখানে কিভাবে থাকি আমরা? যেভাবে সবাই থাকে ওইভাবে। আচ্ছা আপু, কি আর করার, মরার ওপর খাড়ার ঘা খেতে হচ্ছে। রাকিবের কথা শুনে না দাঁড়ালেই চলতো। এখন তো আসলেই ফেঁসে গেলাম। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে এলাকাটা হালকা ঘুরে ফিরে রাতে বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়ার সময় প্রিয়া আপু আমাকে বলল, রাজ, তুই নাকি এখনো আমাকে নিয়ে তোর আপুর কাছে কি বলিস? বলিস তুই নাকি এখনো আমাকে পছন্দ করিস, এসব কথা? কি বলি? কথাটা শুনে গলায় খাবার আটকে গেল, আর তাতে কাশি চলে আসলো। আপু আমাকে পানি খাইয়ে দিল। একটু পর স্বাভাবিক হয়ে বললাম, আপু বিশ্বাস করেন, ওই দিন আপনার ওই কথাটার পর আমি আপনাকে নিয়ে এখন আর এসব ভাবি না। সত্যি বলছিস? কসম করে বলছি। তোর আপু কিছুই বলেনি, আমি ব্যাস তোকে একটু বাজিয়ে দেখলাম। তারপর খাওয়া দাওয়ার পর চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সবাই ফিরে আসলাম। এসে রাতে খাওয়া দাওয়ার পর দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল 2-3 মাস। দিনগুলো ভালোই চলছিল। বিকেলে আমি আর রাকিব পাশের এলাকার গলির মাথায় বসেছিলাম। তখন এলাকার 2টা নেশাখোর লোক এসে বলল, তোরা এখানে বসে কি করছিস? যা বাসায় যা। কাজ আছে তাই এখানে বসে আছি, তাই এখানে ফাইজলামি করবেন না বলে দিলাম। কেন, কি করবি শুনি? বলেই রাকিবের গায়ে ধাক্কা মারলো আর একটা চড় মারলো রাকিবকে। ব্যাস, আর কোনো কথা নেই। পাশ থেকে একটা লাঠি উঠিয়ে উড়াতোড়া মারতে লাগলাম। তারপর কিছু লোক আমাদের ধরতে আসলে আমরা পালিয়ে চলে আসি। ব্যাস, এই ব্যাপারটা নিয়ে এখন এলাকা গরম হয়ে আছে। ওই এলাকার ছেলেরা আমাদের খুঁজতেছে, পেলে নাকি মেরে ফেলবে। এটা নিয়ে আম্মু আব্বু অনেক চিন্তা করছে। আমাদের ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। এলাকা গরম চলতেছে। 2 দিন পর আম্মু এসে বলল, প্রিয়া ফোন দিয়েছিল আমাকে কেন? তোর কাহিনী শুনে। বলেছি তোকে এলাকা থেকে কিছুদিন দূরে পাঠিয়ে দিতে, তাই তোকে প্রিয়ার ওখানে পাঠিয়ে দিতে বলেছে প্রিয়া। আরে কিছু হবে না আমার, আর এগুলো কিছুদিন গেলে এমনিই সব ঠিক হয়ে যাবে। তোকে মারতে ছেলেপেলে আশেপাশে খুঁজতেছে, তাই তুই আজকেই তোর মামার বাসায় চলে যা। আর রাকিব, ও তো তার মামার বাসায় চলে গেছে। আমি এখানে ঝগড়া করে মরে যাব, তাও মামার বাসায় যাব না আম্মু। মামির সাথে আমার বনাবনি হয় না, তুমি জানো না? তাহলে কোথায় যাবি? রাকিব এত করে বলল ওর সাথে যেতে, তখন ওর সাথে গেলি না কেন? ওর নানার বাসায় আমি যাব, এটা কিভাবে সম্ভব? তাহলে শেষ আরেকটা জায়গা আছে, যাবি সেখানে? কোথায় সেটা?
প্রিয়ার ওখানে কিছুদিন রাজশাহী কাটিয়ে আয়। ততদিনে তোর আব্বু কিছু একটা করে সব কিছু সামলে নেবে। তোকে প্রিয়া যেতে বলে দিয়েছি আজকেই। অসম্ভব, প্রিয়াপুর ওইখানে যাব না আমি। দেখ, হয়তো তোর মামার বাসায় যাবি, না হলে প্রিয়ার ওখানে। এখন ভেবে দেখ কোথায় যাবি। আম্মু, আমি ঢাকায় গিয়ে একটা হোস্টেলে কিছুদিন কাটিয়ে আসি, তাহলেই তো হলো। ওইখানে গিয়ে একা থেকে আবার নতুন আরেকটা ঝামেলা বাঁধাও। যা বলেছি তা কর, উঠে রেডি হয়ে আয়, আমি তোর কাপড় গুছিয়ে দিচ্ছি। তারপর উঠে চলে এলাম ফ্রেশ হতে। ভাবলাম মামার বাসায় যাওয়ার চেয়ে প্রিয়া আপুর কাছে যাওয়াই ভালো, তাই রওনা দিয়ে চলে গেলাম সেখানে। আপুর ওইখানে ভালোই সময় কাটতে লাগলো আমার। কিছুদিন আরামেই কাটিয়ে দিলাম। 10-15 দিন পর সব কিছু ঠান্ডা হলে আমি আবার চলে আসলাম। তারপর আবার নিজের লাইফে ফিরে গেলাম। সব কিছু ঠিকঠাক চলতে লাগলো। মাসখানেক পর প্রিয়া আপু আবার ছুটিতে বাসায় আসলো। রাতে অনেক কথা বলে আড্ডা দিয়ে আপু চলে গেল। রাতে অনেক আরামে একটা ঘুম দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তাকাতেই আম্মু রাগী গলায় বলল, প্রিয়া তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, মোবাইল কোথায় তোর? ফোন হয়তো টেবিলের ওপরে। কেন, কি হয়েছে? প্রিয়া তোকে তোদের বাসায় যেতে বলেছে। কেন, আমি আবার কি করলাম? তুই কিছু করিসনি? আজকে নাকি প্রিয়াকে কিছু লোক দেখতে আসবে, তাই তোকে নাকি যেতে বলেছে। তারপর আর কিছু না বলে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম প্রিয়াপুদের বাসায়। ভেতরে যেতেই আন্টি বলল, প্রিয়া উপরে আছে, যা দেখ কি বলে। আমি কিছু না বলে চুপচাপ আপুর রুমের সামনে এসে দরজায় নক করতেই আপু বলল, এতগুলো কল করেছি, মোবাইল কোথায় থাকে তোর? সরি আপু, সাইলেন্ট ছিল, আর কালকে এত রাত জেগে থাকার কারণে ঘুমটা ভাঙেনি। আচ্ছা শোন, তুই কিছু জিনিস এনে দিতে হবে আমার মার্কেট থেকে। বলেই হাতে একটা কাগজ ধরিয়ে দিল। আমিও চুপচাপ করে গিয়ে কসমেটিক্স এনে দিলাম। বিকেলে ছেলে এসে দেখে গেল। বাসার সবার পছন্দ হয়েছে ছেলেকে, তবে আপুকে দেখে মনে হলো এতটা পছন্দ হয়নি। ছেলের বাবা মা তো বিয়ের কথা পাকা করে ফেলবে এমন মনে হচ্ছে, তাও 2 দিন পরে জানাবে বলে চুপচাপ ব্যাপারটা সামনে নিল। ছেলের বয়সটা একটু বেশি, তার উপর পেট বেরিয়ে আছে, সরকারি চাকরি করে বলে কথা। আর আপু হলো দেখতে পরীর মতো সুন্দর। এখনও আপুকে দেখলে মনে হয় কলেজে পড়া মেয়ে। তারা চলে গেলে আপু রুমে গিয়ে আন্টিকে ডেকে বলে, আব্বুকে গিয়ে বলে দাও আমি এই ছেলেকে বিয়ে করবো না। তারপর আঙ্কেল আন্টি মিলে ওনাকে বোঝাতে লাগলো ছেলে ভালো, আরও নানা রকম কথা। আমি ওনাদের মাঝে না থেকে আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন আপু পেছন থেকে বলল, কিরে, এত রাতে ছাদে কি করছিস তুই? এই তো বসে বসে কপি খাচ্ছি আর ইন্টারনেট ব্রাউজ করছি। তারপর আপু চুপচাপ এসে আমার পাশে বসে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পর বলল, আচ্ছা ছেলেটাকে তোর কেমন লেগেছে রাজ, সত্যি করে বলবি। এখানে আমি কি বলবো? না মানে আম্মু আব্বু এখন প্রেশার দিচ্ছে ছেলেটাকে বিয়ে করতে, আর আমার মোটেও পছন্দ হয়নি। তাহলে বিয়ে করে নেন ওই পেট মোটা সরকারি চাকরি করা লোকটাকে। তুই তো জিম করে ভালোই বডি বানিয়েছিস, তাই অন্যকে নিয়ে মজা নিচ্ছিস তুই এখন। কাউকে নিয়ে এভাবে মজা করা ভালো না রাজ। সরি, তাহলে ওই ছেলের বাসার সবাইকে আপনি ফোন করে বলে দেন আপনি এখন বিয়ে করবেন না। আরে ওই লোকটা তো হাত ধুয়ে পিছনেই পড়ে আছে আমার, বারবার ফোন দিচ্ছে আমাকে, কি করবো ভেবেই পাচ্ছি না। তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলেন আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে, আর ওই লোককেও আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা শুনে আপু কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবতে লাগলো। তারপর উঠে চলে যেতে যেতে আমাকে বলল, থ্যাঙ্কস আইডিয়াটার জন্য। আমি আবার মোবাইলে মনোযোগ দিলাম। তারপর রাতে গিয়ে দিলাম একটা ঘুম। যাক, এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন পর হঠাৎ বিকেলে আপুর কল আসলো আমার ফোনে। রিসিভ করতেই বলল, রাজ তোকে একটা ঠিকানা মেসেজ করেছি, এখনই চলে আয় তো একটু। কেন, কোনো সমস্যা হয়েছে আপু? তোকে আসতে বলেছি, আয়, এত বকবক করছিস কেন? ওকে, আসতেছি। আর শোন, একটু সেজে গুজে আসিস, মানে ফিটফাট হয়ে আর কি। কেন আপু? আর তাহলেই বুঝতে পারবি। ওকে, আসতেছি। তারপর আর কিছু না বলে চুপচাপ সেখানে চলে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই দেখি আপু বসে আছে, আর সাথে আপুকে 2 দিন আগে দেখতে আসা লোকটাও বসে আছে। আমি কাছে যেতেই আপু দাঁড়িয়ে আমাকে দেখিয়ে ওই লোকটাকে বলল, আমি ওর কথাই বলছিলাম। এই ছেলেটা তো ওই দিন আপনাদের বাসেও ছিল, তাই না? জি, ও আমার আঙ্কেলের ছেলে।
ও তো মুসলিম, তাহলে কিভাবে হবে বুঝলাম না। এগুলো সমস্যা নেই আমার, ঠিকই সামলে নেব। ওনারা কি নিয়ে যেন কথা বলছে, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বোকার মতো বসে বসে ওনাদের কথা শুনতে লাগলাম আর কপি কাচ্ছি। হঠাৎ লোকটা বলল, আপনার পরিবার মেনে নিবে রাজাকে, এটা জেনেও যে সে মুসলিম, আর ছেলেটার বয়সও তো আপনার থেকে ছোট। আমাদের পরিবার নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, কিন্তু ভালোবাসার কাছে বয়স কিছুই বাধা মানে না। আমার আপুর কথা শুনে বুঝতে বাকি রইল না আপু কি বলছে। তাই আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু চশমার কারণে বুঝতে পারলো না লোকটা। আমি বোকার মতো বসে আছি। তখন লোকটা বলল, আপনার পরিবার যদি না মেনে নেয়, আর এমন প্রেমের বিয়ে আগে মেয়েদের ঠিক থাকেই, আমার এতে সমস্যা নাই। কেমন লোক আপনি? আর এমন প্রেম কেন? মানে আপনি জানেন আমাদের মাঝে কোনো কিছু বাকি নেই যে হয়নি। মানে বিয়ের পরে স্বামী স্ত্রী যা করে তা সব হয়ে গিয়েছে আমাদের মাঝে, আর এখনো আপনি কি বলছেন? আমার বিশ্বাস হয় না আপনি বিয়ে ভাঙতে এসব বলতেছেন আমাকে, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে রাজ মাসখানেক আগেও রাজশাহী গিয়ে দেখে এসেছে কিনা আমার বাসায়, তাহলেই বুঝতে পারবেন। তাহলে আপনার পরিবারের সবাই জানে বিষয়টা? না, ওনারা জানে রাজ আমার ছোট, তাই ওকে আমি আদর করি, কিন্তু আমাদের লিভিং রিলেশনের কথা রাজ পড়াশোনা শেষ করার পর সবাইকে বলবো। আচ্ছা, তারপরও কেন জানি বিশ্বাস করতে মন চাইছে না। তাহলে আপনার সামনে লিপ কিস করি, তাহলে বিশ্বাস করবেন আপনি? না থাক, আচ্ছা আসি এখন, বাই। বলেই লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পর আপু হাফ ছেড়ে বাঁচল মনে হলো। এমনভাবে একটা শান্তির নিঃশ্বাস ফেললো। জোসটায় চমক দিয়ে বলল, যাক, পাগলের কাছ থেকে ছাড় পেয়েছি, আজকে রাতে ঘুমটা পুরো হবে। আমি এখনো বোকার মতো তাকিয়ে আছি আপুর দিকে। আপু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস আমার দিকে? কি হলো? কিছুই বুঝলাম না। তোকে এত সব বুঝতে হবে না। আরে লোকটা আমার জানের পিছনে পড়ে গিয়েছিল। একটা মানুষ কিভাবে পারে আর একটা মানুষকে এত চালাতে? কি হয়েছে আপু? আর বলিস না, দুদিনে 1000 খানেক কল দিয়েছে এই লোকটা, আর ফোন রিসিভ করলেই বকবক করে কানের সব পোকা মেরে ফেলেছে। বিরক্তকর একটা লোক। আসলেই পাগল। তাই আজকে পেছন ছাড়িয়ে দিলাম। পাগল লোক কোথাকার। তারপর আরও কিছুক্ষণ বসে সেখান থেকে আমরা বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর আরামে দিলাম একটা ঘুম। সকালে উঠে ভার্সিটিতে চলে গেলাম। দুপুরে আম্মু কল করে বলল জলদি বাসায় আসতে। কথা শুনে মনে হলো কিছু একটা হয়েছে বাসায়। তাই আমি আর রাকিব চলে গেলাম সোজা বাসায়। ভিতরে ঢুকতেই দেখি আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই বসে আছে। পাশে তাকিয়ে দেখি প্রিয়া আপু মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বললাম, কি হয়েছে, সবাই এইভাবে বসে আছেন কেন? তোদের কাণ্ড শুনি নাচতে মন চাচ্ছে, তাই এভাবে বসে আছি। আম্মু, আমি তো আজকে কারোর সাথে মারামারি করিনি, আর রাকিবও কিছু করেনি। তাই তো, সকাল থেকে তো আমরা কিছুই করিনি। তাহলে শোন, তুই তোর আর তোর প্রিয়ার সব অপকর্মের কথা। বলেই উনি মোবাইলে কালকে লোকটার কাছে বলা কথাগুলো রেকর্ডিং অডিও চালিয়ে দিল। কিছুক্ষণ শোনার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম। এটা ওনাদের কে দিয়েছে? আপুর দিকে তাকালাম, উনিও আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। রাকিবের দিকে তাকিয়ে দেখি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমি নিজে কি বলবো এটাই ভেবে পাচ্ছি না। রাকিবও সন্দেহের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আসলেই আমাদের মাঝে কিছু আছে। সবটা শুনে এবার সবাই আমার দিকে তাকালো, মনে হচ্ছে আমি কাউকে খুন করে এসেছি। তাই বললাম, আমাকে ফাঁসিয়ে দিয়ে আপনি চুপচাপ বসে আছেন, আপনি কিছু বলেন। আমি সকাল সকাল থেকে বুঝাচ্ছি, লাভ হয়নি। এখন তুই দেখ বোঝাতে পারিস কিনা। আম্মু, উনি তো আমার কাছে আপুর মতো, তাহলে তোমরা কিভাবে ভাবলে আমরা এইসব করব? এতই যদি আপু হতো তাহলে কলেজে থাকতে তুই প্রিয়াকে প্রপোজ কেন করেছিলি? আমি এবার আরও অবাক হলাম। এই কথাটা মাত্র আমি, আমার আপু, প্রিয়া, পো, রাকিব ছাড়া আর কেউ জানতো না। আন্টি কীভাবে জানলো? আর বলল এমন সময় যে মরার উপর একেবারে খাড়ার ঘা পড়েছে। সবাই এবার একসাথে অবাক হয়ে কি বলে উঠল। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম, আর কি বলবো এটাই ভেবে পাচ্ছি না। তখন আম্মু বলল, তার মানে রাজ, তুই সেই কলেজ থেকে এগুলো করছিস আর আমাদের এতদিন বোকা বানিয়ে যাচ্ছিস? আম্মু, আমি এসব কিছুই করিনি, আর আপু তো ওই লোকের থেকে পিছু ছুটাতে এগুলো বলেছে। এখানে আরো কত বাহানা বানাবি, এই বয়সটা আমরা পার করে এসেছি। আর কারো বাগে থাকলে সেও অবিশ্বাস করে নেন আমাদের, না হলে পরে আর সুযোগ পাবেন না। চুপচাপ রুমে যা তোরা দুইটা,
আমরা এখন দেখি এটার কি করা যায়। আমি রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রিয়া আপু ছাদে আসলো, এসেই বলল, ওই শালাকে পেলে আমি এবার জানে মেরে দেবো বলে দিলাম। অডিওটা আব্বু আম্মুর কাছে কে দিল আর কিভাবে? এই শালা বদমাস লোকটা আমাদের কথা রেকর্ড করেছিল কালকে, তারপর আজকে দুপুরে আব্বুকে পাঠায়। তারপর থেকে তো দেখতেই পাচ্ছিস। এগুলো শুনে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আপনার সাথে আমার সম্পর্ক নেই, আর বাকিদের তো বাদই দিলাম। আচ্ছা, আন্টিকে কে বলেছে আমার আপনাকে প্রপোজের কথাটা? তোর আব্বু একদিন মজা করে বলেছিল। এমনিতেই সবার বিশ্বাসটা নড়বড় হয়েছিল, আর আন্টিও ওই কথাটা বলে সবার বিশ্বাস একেবারে চুরমার করে দিয়েছে। এখন কি করবো ওইটা বল। আমি কি করে বলবো কি করবেন? যা করার তা তো ওনারা করবেন এখন আমাদের সাথে। তাও এটা কিভাবে সমাধান করা যায় এটা তো বল পারলে। একটা কাজ করলে পারেন, কি কাজ? আপুকে বলেন ওনাদের বুঝিয়ে বলতে, আপুর কথা শুনবে মনে হয়। এগুলো শোনার পর তোর আপু আরো সবচেয়ে বেশি আমাকে অবিশ্বাস করছে আমাকে। তাহলে আর কি, যা আছে কপালে তাই হবে। এখন এখন সব আমাদের পরিবারের হাতে। তারপর আরও কিছুক্ষণ বসে থেকে রুমে চলে আসলাম। রাতে বাইরে থেকে খেয়ে এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম। আব্বু আম্মু একবারও কথা বলেনি আমার সাথে পুরো দিন। আর কী বা বলবো, আমি বললেই বা বিশ্বাস করবে নাকি তারা? অযথা ফেসে গেলাম আমি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। চোখ খুলতেই তাকাতেই বলল, কি জানাব, ঘুম ভেঙেছে? হুম। আম্মু আমার সাথে কথা বলছে দেখে মুখে হালকা হাসি ফুটে উঠল। যাক, তাহলে আম্মু হয়তো আমাকে ভুল বোঝেনি। এসব ভাবছি তখনই আম্মু বলল, নিজের প্রেমিকাকে ফাটিয়ে দিয়ে এখন ঘুমটা কেমন হলো? আম্মু কি বলছো এসব? কি হয়েছে খুলে বলো। প্রিয়ার নাকি ডিউটি আছে বলে সে সকালে রাজশাহী চলে গিয়েছে। তো এখানে আমি কি করব? আসলেই কাজ আছে নাকি তুই ওকে পাঠিয়ে দিয়েছিস? কোনটা? আম্মু তুমিও আমাকে অবিশ্বাস করলে। বিশ্বাস? তাও তোকেই? মরে গেলেও করব না। বলেই আম্মু রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম, আপু আমাকে চিপে ফেলে নিজে তো ঠিকই বেঁচে গিয়েছে। ফোনটা হাতে নিয়ে তাকাতেই দেখি আপু মেসেজ পাঠিয়ে রেখেছে। লিখা, রাজ প্লিজ তুই এই দিকটা সামনে নিস, আমার একটা জরুরি কাজ আছে, তাই চলে আসতে হলো। চিপায় ফেলে এখন উনি চলে গেলেন। আমার তো যাওয়ার জায়গাও নাই। সবার কথা এখন আমাকেই শুনতে হবে, আর কাউকে কিছু বলে যে উত্তর দিব তাও সম্ভব না, কারণ কেউ বিশ্বাসই করবে না। তাই আর কিছু না ভেবে চুপচাপ রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। রাকিব আমাকে এসে বলল, এই জন্যই তুই দিয়াকে বিয়ে করতে রাজি হোসনি, তাই না? ভাই তোর পায়ে পড়ি, কমপক্ষে তুই তো আমাকে বিশ্বাস কর। একটা কারণ দেখা বিশ্বাস করার, তাহলে মেনে নিব। আর কালকের কথাগুলো শুনে তো আমি আরো বেশি বিশ্বাস করি না তোকে। মামা আসলে আমি কিছু করিনি রে। তাহলে দিয়াকে বিয়ে করলি না কেন বল? আরে ওই মেয়ে প্যারা বেশি দেয়, তাই বিয়ে করিনি। আর ঝামেলার সময় যখন বললাম আমার সাথে যেতে, তখন তুই গেলি না। পরে তো ঠিকই প্রিয়া আপুর ওইখানে চলে গেলি। এবার বল কিভাবে বিশ্বাস করি তোকে? আচ্ছা তাহলে শোন, তারপর ওই দিনের সব কথা রাকিবকে খুলে বললাম। আমার ভুল হয়েছে তোর সাথে না গিয়ে, তাও বিশ্বাস কর এগুলো কিছুই আমি করিনি। আমাকে না হয় বিশ্বাস করাবি, বাকি সবাই তাদের কি করবি? কি বলবো বল, আপুও নাকি এখন কি কাজ পড়ে গিয়েছে, তাই সে চলে গিয়েছে রাজশাহী। এখন আমি ফেসে গিয়েছি। তাহলে কি করবি এখন? এটাই তো ভেবে পাচ্ছি না কি করব এখন, যে এটা থেকে মুক্তি পাবো। একটা কাজ করলেই পারিস। কি কাজ বল শুনি। তুই আপুকে গিয়ে সোজা বল যে আন্টিকে তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে, তারপর ওনাদের বিয়ে দিয়ে দিলে সব সমস্যার সমাধান। ভালো কথা মনে করেছিস। আমিও তো আপুকে ওই দিন এই কথাটাই বলেছিলাম, কিন্তু আপু এটা কেন করলো বুঝলাম না। তুই বলেছিলি ওনাকে। কিন্তু আপু তারপরেও আমাকে কেন বয়ফ্রেন্ড বানালো বুঝলাম না। তোকে বয়ফ্রেন্ড বানানোর পেছনে দুইটাই কারণ হতে পারে। কি? প্রথমটা হলো হয়তো উনি তোকে পছন্দ করে, আর দ্বিতীয়টা হলো ওনার কোনো বয়ফ্রেন্ড নেই। এই দুইটার একটা। প্রথমটা মাথা থেকে ঝেড়ে ফেল, তবে দ্বিতীয়টা হবে শিওর। কেন প্রথমটা বাদ দিবি কেন? কারণ কলেজে থাকতে বলায় উনি কি বলেছিল মনে নেই তোর? মনে আছে, তবে তখন তুই দেখতে কি ছিলি, আর এখন বডি টডি বানিয়ে পুরো নায়ক হয়ে গিয়েছিস। ওনার মত পাল্টাতেও তো পারে এমন সুন্দর ছেলে দেখে। চলুন সেই গল্পটা বলে নেই। কলেজ শেষ করে রুমে বসে ভাবছি কিভাবে আপুকে প্রপোজ করব। তখন রাকিব বলল,
কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাই ছাদে আপুকে নিয়ে গিয়ে মন খুলে বলে দিবি। প্রিয়া আপু যদি মারে? আরে তুই কি এখনো ছোট আছিস নাকি যে তোকে মারবে? তাও ভয় করছে। তুই কি প্রিয়া আপুকে ভালোবাসিস না? অবশ্যই। তাহলে ওনার কথা ভাব, দেখবি মনের সাহস এসেছে। কথাটা শেষ করে আমি ব্যাস চোখটা বন্ধ করলাম। তখনই আমার আপু আর প্রিয়া আপু আমার রুমে এসে ঢুকলো। আমার চোখ বন্ধ করে রাখতে দেখে আপু বলল, কি রে, ধ্যান করা শুরু করলি কবে থেকে? আমি চোখ খুলে তাকিয়ে দেখি ওনারা তাকিয়ে আছে, তাই হকচকিয়ে বললাম, আরে না না, এমনি। আচ্ছা, তাহলে গিয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে আয়। তারপর চলে গেলাম ফুচকা আনতে। রাস্তায় রাকিব বলল, দেখেছিস তুই, ব্যাস ওনার কথা মনে করেছিস আর উনি রুমে হাজির। তো কি হয়েছে? আরে এটা হলো মনের টান, তুই মনে করেছিস আর সে এসে হাজির, মানে হলো কিছু তো একটা কানেকশন আছে তোদের মাঝে। আসলে হুম যা, তাহলে কালকেই বলে দিব, পরে যা হবে বাকিটা বুঝে নেব। পরের দিন সুন্দর কিছু ফুল নিয়ে আরেকটা পাঞ্জাবি পরে ছাদে এসে রাকিবকে বললাম পিয়াপুকে ডেকে নিয়ে আসতে। রাকিব চলে গেলে আমি ফুলগুলো পিছনে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ছাদে আসলো, এসেই বলল, কি রে, রাকিব বললো তুই নাকি আমাকে ডেকেছিস? হুম। কেন? আর এভাবে পাঞ্জাবি পরে কোথায় যাবি তুই? কোথাও যাব না আপু, আসলে তোমাকে একটা কথা বলতে ডেকেছি আমি। বল। পেছনে তাকিয়ে দেখি রাকিব দাঁড়িয়ে সাহায্য জোগাচ্ছে আর হাতের ইশারায় বলার জন্য বলছে। তাই আমিও সাহস নিয়ে ফুলগুলো হাতে নিয়ে বলে দিলাম, আপু আমি আপনাকে ভালোবাসি। বলার পরেই জায়গাটা নিশ্চুপ হয়ে গেল। আপু তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল, এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আপু ব্যাস চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর আমাকে বলল, রাজ, তুই আমার থেকে কত বছর ছোট থাকি তুই জানিস? জি আপু। কত বছরে? 4-5 বছরের ছোট। তাহলে তুই চিন্তা কর। আর সবচেয়ে বড় কথা হলো আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি। তাতে কি হয়েছে আপু? আচ্ছা, তোর বিয়ে করতে আরো কত বছর বাকি আনুমানিক সময় আছে বলতো? 7-8 বছর। আর এর বছর পর আমার ভার্সিটি শেষ হবে। তারপরে আমি একটা ভালো চাকরি পেলে আমাকে বিয়ে দিয়ে দেবে, সর্বোচ্চ 2-3 বছরের ভেতরে। এবার বল। আপু এগুলোর একটা হাল বেরিয়ে যাবে। তাপ্পর দেবো আরেকবার এই ফালতু কথাগুলো বললে। আমার কিন্তু এখন রাগ হচ্ছে, বলে দিলাম। আমি এবার মাথা নিচু করে ফেললাম। আপু বলল, তুই এতদিন হয়েছে প্যান্ট পরা শিখিসনি। তুই যখন ছোট ছিলি তখন তোকে আমি তোর বোনের কোলে নিতাম, তোর প্রসব করা কাপড় আমরা পাল্টেছি, আর তুই এখন আমাকে এগুলো বলছিস? ছাগল কোথাকার। এবার এগুলো সোজা কুড়িচায় গিয়ে লাগলো। আপুর কথাটায় একেবারে মন ভেঙে দিল। যা গিয়ে পড়াশোনায় মন দে, কলেজ শেষ হয়নি আর এসেছে এখন প্রেম করতে, ভূত মাথায় এসেছে। যা গিয়ে পড়াশোনা কর, আর এসব কথা যেন কেউ না জানে, জানলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। সরি আপু। তারপর চুপচাপ মাথা নিচু করে বাসায় চলে আসলাম। তারপর বুঝতে পারলাম আসলে এই বয়সে এগুলো করা উচিত হয়নি। আপু আমার ছোটবেলার কথাগুলো বলায় প্রচুর কষ্ট পেয়েছি, তাই আর কখনো আপুকে নিয়ে আমি ভাবিনি। গল্পে ফিরি, দেখ তোর কথায় আগেও একবার বাস খেয়েছি, তাই এগুলো না বলে অন্য কিছু বল। আরে এটাই কারণ হবে, আমি শিওর। আর ওই রাজ আর এই রাজের মাঝে তো কোনো কিছুরই মিল নেই। দেখ এগুলো বললে এখন কিন্তু মার খাবি আমার হাতে। তুই কি চাস আমি ওনাদের সামনে আবারও মজার পাত্র হই? আচ্ছা তাহলে আর কি করব বল, আমি তো আর কোনো কারণ দেখি না। দেখ আপু এই লোকের হাত থেকে বাঁচতে এগুলো বলেছে, আর তাছাড়া উনি আমাকে এখনও সেই কোলে নেওয়া ছেলেটাই ভাবে। তাহলে আর কি করার, চুপচাপ যা হচ্ছে এগুলো সহ্য করে যা। ধুর, তোর কাছে পরামর্শ চেয়ে অযথা সময়টা নষ্ট করলাম। থাক তুই, আমি গেলাম। আমিও তো যাব। আয় তাহলে। তারপর চলে গেলাম ক্লাসে। এভাবে কেটে গেল 2 দিন। তবে এই 2 দিনে কীভাবে যে আমাদের কথাটা পুরো এলাকায় কীভাবে যেন ছড়িয়ে গেল জানি না। এলাকার একটা মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করে প্রায় পটিয়ে ফেলেছিলাম। আজকে দেখি সেও চিটার বাটপার বলে আমাকে ব্লক করে দিয়েছে। এখন সবাই দেখলেই বলে, কী রে শুনলাম তুই নাকি প্রিয়াপুর সাথে রিলেশনে আছিস। আরও নানান কথা। রাতে বসেছিলাম রুমে, তখন প্রিয়াপুর কল আসলো। রিসিভ করতেই আপু বলল, কি রে, ওই দিনের কি খবর? আপু একদম ভালো না, আর আপনি আমাকে ফাঁসিয়ে আপনি কেটে গেলেন। আরে সত্যিই কাজ ছিল, নাহলে কি আর আসতাম ওই ব্যাপারটা শেষ না করে? এখন কিভাবে যে এলাকার লোকজন জেনে গিয়েছে। কি বলিস, কিভাবে? আমি কি করে জানি? এখন ঘরে আসলে আম্মু আব্বু আর বাইরে গেলে এলাকাবাসী পুরো চিপায় পড়ে আছে। কাউকে বললেও তোকে বিশ্বাস করছে না।
তাই ভাবছি ঢাকায় চলে যাব, ভার্সিটিটা ওখানে গিয়ে শেষ করব। এটা ভালো আইডিয়া। তখন এসব ফালতু কথার থেকে বেঁচে যাব। ভালো, তাহলে আঙ্কেল আন্টির সাথে কথা বল। দেখি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়ার সময় আব্বু আম্মুকে চলে যাওয়ার গিয়ে পড়াশোনা শেষ করার কথাটা বললাম। আমার কথাটা শুনে ওনারা কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। অন্তত এইখানে থাকলে এসব নিয়ে ভাবতে হবে না। সপ্তাহের ভিতরেই আমি আর রাকিব ঢাকা চলে আসলাম। তারপর এভাবে চলতে লাগলো দিনগুলো। এভাবে কেটে গেল 6 মাস। দিনকাল ভালোই কাটতে লাগলো। এখন মোটামুটি সবাই ঘটনাটা ভুলে গিয়েছে। এই 6 মাসে প্রিয়াপুর জন্য কয়েকটা ছেলে দেখা হয়েছে, তবে সবাই ওই কথাটা শুনে আর রাজি হয় না। এবার ফাইনাল ইয়ারে, তাই মনে মনে আনন্দ হচ্ছে। আর এখানে একটা মেয়েকে পটিয়ে ভালোই কাটতে লাগলো দিনকাল। আপুর বিয়ের কথা বলা লোকগুলো আগের কথাগুলো কিভাবে জানে বা কে জানায় আল্লাহ জানে। যাক, এসব নিয়ে ভাবার সময় নেই। আমিও এখন সব ভুলে গিয়েছি। এখানে এসে পড়াশোনায় মনোযোগ দিলাম। তবে এখন বডি বিল্ডারের প্রতিযোগিতা শুরু হয়েছে, তাই আমিও চান্স নিয়ে নিলাম। যাক, অবশেষে এসবে ভালোই সুযোগ পেলাম এবং ফাইনালে চলে গেলাম আমি। বিকেলে ফাইনাল, তাই সব প্রস্তুতি নিয়ে নিলাম জিতার জন্য। আজকে ভার্সিটিতে অনেক বড় অনুষ্ঠান হবে, পাশাপাশি বডি বিল্ডারের আয়োজনটা রয়েছে। শহরের কিছু নামি দামি লোকও আসবে অতিথি হয়ে। সকালে রেডি হয়ে চলে গেলাম আমি আর রাকিব ভার্সিটিতে। সারাদিন ভালোই কাটলো দিনটা। বিকেলে প্রতিযোগিতা শেষে সেকেন্ড হয়েছি, তাই মন খারাপ করে বসেছিলাম এক পাশে। তখন পেছন থেকে কেউ বলল, কিরে, সেকেন্ড হওয়ার কারণে মন খারাপ? আমি তাকে দেখে প্রিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি চমকে দাঁড়িয়ে বললাম, আপু আপনি এখানে? বাসায় নাচের অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে এসেছি। আর তোদের এখানে আমাদের স্যার প্রধান অতিথি। আপনি এখানে কিভাবে? 4-5 দিন হলো আমরা ঢাকায় ট্রান্সফার হয়েছে। ও, এই সামনের থানাতেই আমাকে ট্রান্সফার করা হয়েছে, তাই আজকে ভাবলাম ঘুরে যাই। তোর এখানে আছিস, ভাবলাম দেখা করে যাই। যাক, ভালো করেছেন। আমি আবার মন খারাপ করে বসে গেলাম, ভালো লাগছে না কিছু। তখন আপু এসে পাশে বসে বলল, বাহ, 6 মাসে তো বডিটা ভালোই ফুলিয়েছিস। কী লাভ আপু, তাও তো ফার্স্ট হতে পারলাম না। আরে তাতে কি হয়েছে, এটা নিয়ে তো ভাবিস না। হুম রাকিবের আগের কম্পিটিশনের পিকগুলো দেখি। আসেন। তারপর আরও কিছুক্ষণ বসেছিলাম সেখানে মন খারাপ করে। একটুর জন্য ফার্স্ট হওয়া হলো না এটা ভেবে। আপু আর রাকিব বসে কথা বলছে পাশে। তারপর আরও কিছুক্ষণ ওরা বসে গল্প করলো। আর আগের কম্পিটিশন এর পিকগুলো দেখতে লাগলো আপু। আমার পিকগুলো দেখে আপু বলল, পড়াশোনা করিস নাকি সারাদিন এসব নিয়েই পড়ে থাকিস, কোনটা? না আপু, পড়াশোনাও করি। যাক, ভালো। আর সবাই মিলে সেলফি নিয়ে নিই। ভালো বলেছেন। তারপর আর কি, আমি রাকিব আপু কতগুলো সেলফি নিয়ে নিলাম। তারপর আপু সবগুলা দেখতে লাগলো, দেখে বলল, বাহ, সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজকে কত বড় হয়ে গেছে। কত কোলে নিতাম তোকে, আর এখন তুই আমাকে কোলে নিতে পারবি। এত বড় হয়ে গেছিস। মুখটা কালো হয়ে গেল কথাটা শুনে। আবার সেই কলেজায় গিয়ে লাগলো, কাটা গায়ে নুনের ছিটা পড়লো। রাকিব বুঝতে পেরে বলল, আপু, তুমি তো ওর মায়ের মতো কথা বলছো। আরে না, এখন ওকে দেখে সেই ছোট্টবেলার কথাই মনে পড়ে গেল। কি থেকে কি হয়ে গেল, তাই বললাম আর কি। আচ্ছা, তাহলে ছোটবেলায় তুমি রাজকে কোলে নিয়েছো, তাই এখন রাজ তোমাকেও কোলে তুলে নিয়ে সেটার সমান সমান করে দিবে। কি বলিস রাজ? তোর মাথা ঠিক আছে রাকিব? কি বলছিস এসব? আপু এখানে গেস্ট হয়ে এসেছে, আশেপাশের লোকজন কি ভাববে? ভাই তার বোনকে কোলে নিবে, এখানে লোকে কি ভাববে এটা দেখে লাভ আছে? আপু আপনি কি বলেন? আসলেই খুলে নেওয়াটা ঠিক হবে না। দেখেছিস বলেই প্রিয়াপু আমার পেছনে গিয়ে গলা জড়িয়ে ধরে পিঠে উঠে গেল। তখনই রাকিব বলল, এভাবে কয়েকটা সেলফি হয়েছে, মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে, কি বলেন? ওকে, তোল। তারপর রাকিব কয়েকটা সেলফি তুলে নিল। নেমে গিয়ে আপু সেগুলা দেখে বলল, তোদের রাতে কোনো প্ল্যান আছে? না। তাহলে রাতে আমার বাসায় চলে আয়। রাতের খাবার আড্ডা সব ওখানেই হবে একসাথে। দাওয়াত দিয়েছেন, তাহলে তো অবশ্যই আসবো। তাহলে রাজেরও মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা। তারপর আরও কিছুক্ষণ বসে থাকার পর আমি আর রাকিব চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে রাতে চলে গেলাম আপুর ওইখানে গিয়ে খাওয়া দাওয়ার পর জমি আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। মনটা ভালো হয়ে গেল। তারপর আরামে দিলাম একটা ঘুম। সকালে ঘুম ভাঙলো বেলা করে। আজকে ভার্সিটি বন্ধ, তাই ওঠার পরেও চোখ বন্ধ করে পড়ে আছে। হঠাৎ মনে হলো রাকিব
আপুর সাথে তোলা ছবিগুলো না আমার ফেসবুকে ছেড়ে দেয়। আর রাকিব যে ছেলে, ওকে দিয়ে বিশ্বাস নেই। কথাটা মনে হতেই লাফ দিয়ে উঠে বসলাম আর রাকিবকে ডাকতে লাগলাম, কিন্তু ও মরার মতো পড়ে আছে। তাই আমি আমার আইডি দিয়ে ওর আইডিতে ঢুকলাম, আসলেই ছবিগুলো ছেড়েছে কি না দেখতে। ঢুকেই দেখি লাস্ট পোস্ট আমাদের তিনজনের সেলফি তোলা। মোবাইলটা হাতে থেকে পড়ে গেল আমার, আর ভাবতে লাগলাম 6 মাস আগের আগুন আবার জ্বলবে, আর এটা এবার বোঝানো অসম্ভব হয়ে যাবে। সব শেষ। তারপর রাকিবকে এলোপাতাড়ি পিটাতে লাগলাম। সে লাফিয়ে উঠে বলতে লাগলো, কিরে মারছিস কেন? শলা, তোকে কে বলেছিল আমাদের ছবিগুলো ফেসবুকে দিতে? কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? 6 মাসের আগের কথা কি মনে নেই তোর নাকি? হ্যাঁ, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? কথাটা বলতেই রাকিবের কথাটা মনে পড়ে গেল। সে জলদি ওর ফোন বের করে পিকগুলো ডিলিট করে দিল। তারপর সব কিছু চুপচাপ বসে থাকার পর রাকিব বলল, সরি রে রাজ, ভুলেই গিয়েছিলাম ওই কথাগুলো আমি। সরি বলে আর কি করবি? যা হওয়ার তো তা কইরা ফেলছোস। আচ্ছা সরি, এতদিন পুরনো কথা তাই ভুলে গিয়েছিলাম। কথাটা বলতেই ফোনটা বেঁচে উঠলো। তাই বললাম, সরি বলে কি হবে? দেখ, নাটক তো শুরু হয়ে গিয়েছে। দেখ কে ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখি আমার বর্তমান গার্লফ্রেন্ড তুলি ফোন দিয়েছে। তাই রাকিবকে বললাম, এবার এই পাগলকে সামলানো লাগবে। তুই আসলে একটা ছাগল। আচ্ছা সরি, এবারের মতো সামলে নে। তারপর ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়েটা কে, কোন মেয়েটা? যে তোমার পিঠে এভাবে চড়ে পিক তুলছে? ওহ, ওটা তো পিয়া আপু। কেন, তোমাকে আগে ওনার কথা বলিনি? তোমার বোন তো দেশের বাহিরে থাকে, তাহলে উনি আবার কে? আরে, উনি আপুর বান্ধবী, আর আমার কাছে আপুর মতোই। আপুর বান্ধবী? তাতে কি হয়েছে, আপন বোন তো আর না। তাই ওনাকে বলবে তোমার কাছ থেকে দূরে থাকতে, না হলে কিন্তু ওনার খবর আছে বলে দিলাম। আরে, তুমি এভাবে দেখছো কেন বিষয়টা? উনি আসলে আমার আপু, আর তুমি যা ভাবছো ওনার ওই রকম মতলব নেই। আমাকে না বুঝিয়ে ওনাকে বলে দিও, এরকম ভাবনা যেন মনেও না আনে, না হলে ওনাকে আমি খুন করে ফেলবো। উনি এরকম কিছুই করবে না। আর তুমি যাকে মারবে বলছো সে একজন পুলিশের আইপিএস অফিসার। তাতে কি হয়েছে, আমার আব্বুও পলিটিক্যাল লোক। আব্বু চাইলে তাকে এমন জায়গায় পাঠাতে পারবে যে সে আর লোকালয়ের মুখও দেখতে পারবে না। ওকে, এত কিছু করতে হবে না। আমি বলে দিব তাকে সে যেন পিঠে উঠে আর ছবি না তোলে। ওকে, বলে দিও, না হলে আমি ওনাকে দেখে নিব। তুলি, যা বলার আমিই বলবো। তুমি ওনার সাথে বেয়াদবি করো না, তাহলে আমার খবর করে ছাড়বে। ওকে, তবে এবারের মতো তোমার মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না। থ্যাঙ্কস তুলি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা রাখতে রাকিব বলল, দেখেছিস তুলি কিভাবে মেনে গেল? দেখিস বাকি সবাই এভাবেই মেনে চাপে। শালা, তুলি শুধু পিঠে উঠে পিকগুলো দেখেছে, তাই বেশি কিছু বলে নাই। যদি ওই রেকর্ডিং শোনে তাহলে কি হবে? তাও ঠিক, ভালোই হয়েছে। আর এইসব নিয়ে না ভাবাই ভালো। ভাবতে তো হবেই। এখন তো শুধু তুলি ফোন দিয়েছে, বাড়ির সবার ফোন দেওয়া তো এখনো বাকি পড়ে রয়েছে। এখনো পর্যন্ত ফোন আসে নাই, মানে ওনারা কেউ আমার পোস্ট দেখে নাই আশা করি। না হলে এতক্ষণে কি হতো তা তো জানিসই। ঠিক বলেছিস, এখনো ফোন আসে নাই মানে ওনারা হয়তো কিছুই জানে না। তো চিল মামা। আচ্ছা, তারপর উঠে আরামে দিনটা পার করে দিলাম। মনে মনে যতগুলো ভয় ছিল সব কেটে গিয়েছে। না হলে এতক্ষণে আব্বু আম্মু ক্লাস নিয়ে নিত আমার। রাতে পড়ার সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আমার আপু ফোন দিয়েছে। রিসিভ করতেই বলল, কিরে কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো আপু? ভালো। ভাইয়া কেমন আছে? সেও ভালো। তবে নবাব, তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালো। আর সাথে প্রেম কেমন চলতেছে? কিসের প্রেম আপু? ফেসবুকে আমিও কিছু দেখেছি রাকিবের পোস্টে। আরে আপু, তুমি হয়তো জানো না, প্রিয়া আপু তো এখানে ট্রান্সফার হয়েছে। আর উনি কালকে আমাদের এখানে প্রধান অতিথি হয়ে এসেছিল, আর তখন মজা করে তুলেছিল রাকিব ছবিগুলা। বডি বিল্ডিংয়ে প্রিয়া কিভাবে প্রধান অতিথি হয়? আরে, উনি আমাদের এখানে নৃত্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছিল। পাশে আমাদের অনুষ্ঠান হচ্ছিল, তাই উনি আমার আর রাকিবের সাথে দেখা করতে এসেছে। বাহ, খুব সুন্দর বুঝ দিয়ে দিলি আমাকে। কিসের বুঝ দিলাম আমি? পুরো বাংলাদেশ থাকতে প্রিয়ার ঢাকাতেই ট্রান্সফার হয়? ঢাকাতে ট্রান্সফার হওয়া মানা আছে নাকি? না, তবে এত বড় ঢাকায় তোর ভার্সিটি যে এলাকায়, সেও সেখানেই গিয়েছে, এর মানে কি বুঝবো বল? মানে কি বলতে চাইছো তুমি আপু?
তোরা দুইটা মিলে আর কত বোকা বানাবি আমাদের বল তো। আপু, তুমিও এখন আম্মুর মতো কথা বলছো? কাকে বিশ্বাস করাই যে আমাদের মাঝে কিছুই নাই? রেকর্ডিং শোনার পর কিছুটা সন্দেহ ছিল আমার, তবে পুরো বাংলাদেশ থাকতে তুই যেখানে থাকিস ওইখানেই প্রিয়া গিয়েছে, আবার এভাবে পিঠে তুলে ছবি নেওয়া, আমার আর কোনো সন্দেহ নাই। তাহলে আর কি, তুমিও এটা ভেবে মনে শান্তি নিয়ে বসে থাকো। সত্যি বলে দে, তাহলে আমরা তোদের বিয়ে দিয়ে দিই। এগুলো করে কি মজা পাচ্ছিস বুঝলাম না। আর এলাকার মানুষ কি ভাবতেছে বলতো? আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করো আপু, না হলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। ধরা পড়ে এখন কাহিনী করছিস? এবার মাথাটা আসলেই গরম হয়ে গেল। কিভাবে বোঝায় ওনাকে যে এটাতে আমার কোনো হাত নেই। তখন রেগে বলে দিলাম, যাও করি আমি প্রেম প্রিয়াপুর সাথে, আর কিছু শুনতে চাও? না, এই তো গুড বয়। সত্যিটা আগে বললে কি হতো? আচ্ছা, এখনই বা কী করবে শুনি? বিয়ে দিয়ে দিবে আমার, নাকি মেরে ফেলবে আমাকে? থুর বোকা, কি বলছিস? আচ্ছা তুই পড়াশোনা কর, আমি পরে তোকে ফোন দিচ্ছি। বলেই আপু ফোনটা রেখে দিল। আমিও রাগে লাল হয়ে বসে রইলাম। শালার কাকে বোঝাই আমি যে ওনার সাথে কিছুই নাই। আর তখনই রাকিবের দিকে নজর গেল। ও একভাবে তাকিয়ে আছে আমার দিকে অবাক হয়ে, আর আমি তাকাতে আমাকে বলল, তুই কি বললি রাগের মাথায় এটা? শালা তোর জন্য এগুলো হচ্ছে। বলেই রাকিবকে মারতে লাগলাম। নিজের সব রাগ ওর উপর মেটালাম। কিছুক্ষণ পর রাকিব বলল, তুই আপুকে কেন বললি যে তুই আর প্রিয়া আপু প্রেম করছিস? আব্বে কি করবো আর, যেভাবে হাত ধুয়ে পিছে পড়েছিল, না বললে জ্বালিয়ে মারতো। তাই বলে এটা বলে দিলে? এখন তোদের দুজনকে কে বাঁচাবে আল্লাহ জানে। থুর, পাগল হয়ে যাব আমি। নিজের আপন বোন কিভাবে তার ভাইকে অবিশ্বাস করে, এটা আপুকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এখন কি করবি? কিছুই করব না, যা হওয়ার তা পরে দেখা যাবে। তারপর আবার পড়াশোনায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য শুয়েছি, তখনই ফোনটা আবার বেজে উঠল। তাকেই দেখে প্রিয়া আপু কল দিয়েছে। শালার কবে যে এই চক্কর থেকে বেরোতে পারবো আল্লাহ জানে। তাও ফোনটা রিসিভ করলাম। হ্যালো আপু, বলেন। তোর আর আমার মাঝে নাকি প্রেম চলছে? কেন জানেন না আপনি? মানে? দুনিয়ার সবাই এটা নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, আর আপনি নিজেও এই প্রশ্ন করতেছেন, তাহলে আর কি বলবো? তুই তোর আব্বুকে কেন এসব বলবি? ও তো এখন আগুন লাগিয়ে দিয়েছে আমাদের বাসায়। 2-3 ঘন্টায় আবার কি হয়ে গেল? তোর আপু বাসা সবাইকে বলেছে আমরা নাকি প্রেম করি, আর তুই নাকি সেটা মেনেও নিয়েছিস। আরে আমি তো তখন রাগের মাথায় বলেছিলাম, আর আপু এটাকে সিরিয়াস নিয়ে নিল। ও তো বসেই ছিল আগুন লাগানোর জন্য, আর সাথেই কালকের ছবিগুলোও দেখিয়েছে ওনাদের। নিজের বোন এমন করতে পারে কিভাবে? কি বলবো বল? এখন কি বলেছে বাসার সবাই? তোর পরীক্ষা শেষ হলে এগুলো নিয়ে ওনারা কথা বলবে। তাহলে আর কি, এবারের মতো জানে বেঁচে গেলাম। দেখ কি হয়। তবে আমি কেন জানি তুফানের গন্ধ পাচ্ছি। আরে এমন কিছুই হবে না, আপনি ব্যাস আপুকে একটু বুঝিয়ে বলুন, এরকম পাগলামি যেন না করে। তোর বোন এখন আমাকে অবিশ্বাস করে, তাই ওরা বোঝানো আমার পক্ষে সম্ভব না। তাহলে আর কি? আর রাকিব নামের বদলাটাকে একটু আক্কেল ব্যবহার করতে বলিস। থাকলে তো ব্যবহার করবে। আচ্ছা, এমনটা যেন আর না হয়। এবার পরীক্ষার জন্য বেঁচে গেছিস, মনে রাখিস। সময় পেলে আসিস বাসায়। ওকে আপু। তারপর ফোনটা রেখে দিলাম। এক ঘুম আরামে কেটে গেল আরও কিছুদিন পর ফাইনাল এক্সাম, তাই পড়াশোনায় মন দিলাম। যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে। সকালে আমি আর রাকিব ভার্সিটিতে চলে গেলাম কিছু নোটস নিতে। বিকালে ফেরার সময় দেখলাম অনেক মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে কী যেন করছে, তাই আমি আর রাকিব গাড়ি থামিয়ে ওনাদের কাছে গেলাম। কাছে যেতেই বুঝলাম ওখানে পুলিশ একজন অপরাধীকে ধরতে এসেছেন, আর তাই সেটা দেখতে এতগুলো লোক জড়ো হয়েছে। হঠাৎ একটা পুলিশের বাসের ভিতর থেকে প্রিয়া আপু বেরোলো, আর আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় কাছে যেতে বলল। একটা পুলিশ ব্যারিকেড খুলে দিলে আমি আর রাকিব আপুর কাছে যাই। আমাদেরকে আপু বলল, কিরে তোরা কি কি করছিস সেই সময়? এই তো আপু, ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখন আপনাকে দেখলাম এখানে, তাই ভাবলাম কি করছেন দেখে আসি। ও আসলে আমার টিম উপরে গিয়েছে একটা আসামি ধরতে, তাই আমি এখানে বসে আছি। আপনি যাননি উপরে? না, কারণ আমি ব্যাস অর্ডার দিব এখানে থেকে, আর ওরা আসামি ধরবে। আচ্ছা, আপনি টিমের হেড অফিসার তাই তো? বুঝেছিস তাহলে? আমি তো ভেবেছি তোর মাথায় কিছুই নেই।
সরি আপু, আসলে ওই দিনের জন্য। আচ্ছা, তাহলে কেমন চলছে তোদের পরীক্ষার প্রস্তুতি? ভালো। আচ্ছা, আসামি কি ধরা শেষ আপু? হুম, ব্যাস ওদের নিয়ে এখানেই নিচে আসবে, তাই তো বাইরে আসলাম। আর এসেই তোদের দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও তখনই আপুকে কিছু সাংবাদিক এসে প্রশ্ন করতে লাগলো, তাই আমি আর রাকিব একপাশে গিয়ে দাঁড়ালাম। তখনই পাশ থেকে একটা পুলিশের পোশাক পরা মেয়ে এসে আমাকে বলল, তুমি রাজ, তাই না? জি, কিন্তু আপনি কে? আমি হিয়া, তোমার প্রিয়া আপুর বান্ধবী। ও আচ্ছা, কেমন আছেন? ভালো। তুমি এখানে কি মনে করে? এমনি, ব্যাস ভিড় দেখে এসেছিলাম। আর তখনই প্রিয়াপু দেখে এখানে আসতে বলল, তাই আসলাম। ও, আচ্ছা, আপনি রাজকে ছিলেন কিভাবে এটা তো বললেন না। তোমাদের আপু কিছুদিন আগে রাজের বোনের বিয়ের ছবি দেখিয়েছিল, আমাকে তখনই রাজকে দেখেছিলাম। আচ্ছা, তাছাড়া আমি তোমাদের বডি বিল্ডিং এর সময় তোলা ছবিগুলো দেখেছি। অনেক ভালো বডি তোমার। ও থ্যাংক ইউ আপু। আচ্ছা, তাহলে আমার নাম্বারটা নিয়ে যাও, সমস্যা হলে ফোন দিও। বলে উনি ওনার একটা কার্ড আমার দিকে এগিয়ে দিল। আমি নিয়ে পকেটে রেখে দিয়ে বললাম থ্যাঙ্কস। তারপর আরও কিছুক্ষণ কথা বলে হিয়া চলে গেল। প্রিয়াপু সাংবাদিকদের সাথে কথা শেষ করে এসে বলল, হিয়া, তোকে কিসের কার্ড দিয়েছে? ওনার নাম্বার, বিপদে আপদে যেন ফোন দেই। আমি কার্ড বের করে আপুকে দিলাম উনি দেখার জন্য। আপু কার্ডটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিল পাশে থাকা ডাস্টবিনে। তাই বললাম, কি হলো আপু, ছিঁড়ে ফেলে দিলেন কেন? এমনি। আরে উনি দিয়েছিলেন, বিপদের সময় তো কাজেও লাগতে পারতো। বিপদের জন্য আমি আছি না, তাহলে ওই মেয়েটাকে কেন ফোন করতে হবে? আচ্ছা, তোরা এখন বাসায় যা, পরে কথা বলবো তোদের সাথে। ওকে। তারপর চলে আসলাম সেখান থেকে বাসায়। এসে ফ্রেশ হয়ে বসেছি। তখন রাকিব বলল, একটু আগে প্রিয়া আপুর কাহিনীটা কেন করলো বুঝতে পেরেছিস? না, কেন? হিয়া হয়তো তোর কাছাকাছি আসতে চেয়েছিল, এটা প্রিয়া আপুর পছন্দ হয়নি। রাকিব, এসব ফালতু কথা বলে এখন কিন্তু মার খাবি আমার হাতে। আরে আমার কাছে যা মনে হলো তাই বললাম। তোর এসব ফালতু মনে হওয়া নিয়ে কত কি হলো ভুলে গিয়েছিস? না, তাহলে আর মেয়েটা হয়তো ভালো না, তাই আপু চাইছে হিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকুক। তবে আমার মনে হচ্ছে তার উল্টোটা হবে হয়তো। তোর এসব মনে করে লাভ নেই, তোর এসব মনের সব কথাগুলোই ভুল, এটা আমি জানি। আচ্ছা, তুলির কথা তোর আপু জানে? তুই কি পাগল হয়ে গিয়েছিস? ও যাক, ভালো হয়েছে। আপু জানলে পুরো দুনিয়া মাথায় তুলে নাচবে। আর জানিস না আপু কি করবে আমার সাথে, তাই আমি আর তুই ছাড়া অন্য কেউ জানে না। ও আচ্ছা, তুই কি চাস আমি পরীক্ষায় ফেল করি? না, এমন কেন বলতেছিস? তাহলে সব ফালতু কথা বলে প্লিজ আমার মাথায় প্যাচ করিস না, পড়তে দে আমাকে। আচ্ছা, ঠিক বলেছিস, এসব ভেবে এখন লাভ নেই। এসব কোনো সময় ভেবে লাভ নেই, তাই আজকের পর থেকে আর এসব ফালতু জিনিস নিয়ে আমার সাথে কথা বলবি না, বলে দিলাম। ওকে। এভাবে কেটে গেল আরও কিছুদিন। পরীক্ষা শেষ করেছি, সব কিছু গুছিয়ে নিয়ে কালকে বাসায় যাব, তাই সব কিছু গোছাচ্ছি। তখনই ফোনটা বেজে উঠল। তাকে দেখি পিয়াপু ফোন দিয়েছে। রিসিভ করতেই বলল, কিরে, কেমন আছিস? ভালো। আপনি কেমন আছেন আপু? ভালো। তা কালকে নাকি বাসায় চলে যাবি? জি। আচ্ছা শোন, তোর আম্মু ফোন দিয়েছিল আমাকে। কেন, কি কি বলেছে? বলেছে 2 দিন পর তোকে নিয়ে আমিও যেন বাসায় যাই। কেন? আমাকে এতটুকু বলেছে যেন তোকে নিয়ে 2 দিন পরে বাসায় যাই, বাকিটা নাকি পরে জানতে পারবো। হয়তো ওই ফেসবুকের বিষয়টা নিয়ে কতক্ষণ ঝাড়বে, এই জন্য দুজনকে ডেকেছে। হতে পারে। ওকে, তাহলে 2 দিন পরে না হয় যাব। আচ্ছা তাহলে ওই দিনে দেখা হবে, ভালো থাকিস, পরে কথা বলবো। ওকে। তারপর আমি, রাকিব, প্রিয়াপু 2 দিন পর একসাথে বাসায় আসলাম। প্রিয়াপুর বাসার সামনে এসে আমরা সবাই অবাক হয়ে গেলাম। বাড়িটা সুন্দর করে সাজানো আর ঝাড়বাতি দিয়ে সাজানো। আমি বললাম, আজকে কি আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান হবে নাকি আপু? কি জানি কিভাবে ভেতরে গেল বুঝলাম না। আচ্ছা। তারপর আপুকে নামিয়ে দিয়ে রাকিবকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি নিজের বাসায় চলে আসলাম। আমাদের বাসাও সাজানো। কাহিনী কি চলছেটা কি এখানে ভেতরে গেলেই বুঝতে পারবো। কিছু না বোঝে ভেতরে চিঠি দেখি বাসা ভর্তি মেহমান। কাছ থেকে আম্মু বলতেছে, জাগিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আর তোর রুমে কাপড় রাখা আছে, ওইগুলো পরে আসবি। মানে আর কিসের অনুষ্ঠান বাসায়? তখনই আব্বু পাশ থেকে বলল, তোমার বিয়ে আজকে, যা শুনেছো তাই, আজকে তোমার বিয়ে।
তাই ফ্রেশ হয়ে জামা কাপড় পরে আসো, আমরা একটু যাব। আব্বু, আপনাদের কথার কোনো মানেই আমি বুঝতেছি না। বুঝতে হবে না, তোমার কারণে আমরা অনেক বুঝেছি, এখন তোমাকে এত বুঝতে হবে না। যাও, গিয়ে রেডি হয়ে আসো। আব্বু, এভাবে বিয়ে হয় নাকি? মেয়েকে আমি কখনো দেখি নাই, জানি না, চিনি না, কাকে বিয়ে করব আমি? এতদিন যার সাথে প্রেম করেছো তার সাথেই বিয়ে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। আর আমরা আমাদের মান সম্মান হারাতে পারবো না। আমি কার সাথে এতদিন প্রেম করেছি? কি বলছেন এসব? কিছুই বলছি না, তুমি গিয়ে রেডি হয়ে আসো, প্রিয়াদের বাসায় যাব একটু পরে। আমি দাঁড়ানো থেকে সোজা সোফায় বসে গেলাম। তার মানে প্রিয়া আপুকে বিয়ে করতে বলেছে আমাকে। আব্বু, আপনারা কি বলতেছেন? বুঝতেছেন নিজেরা? না, যেই মান সম্মানটুকু আছে সেটা হারানোর পর বুঝতে পারবো। আরে, এসব কিছুই না। আর এসব বলে বলদ বানাতে পারবে না আমাদের। আব্বু, আমি যদি আব্বুকে পছন্দ করতাম তাহলে তো বলেই দিতাম। আর এখন আপনারা বিয়ে দিতে চাইছেন, তখন আমি না করছি, এর মানে কি? এর মানে তুমি প্রিয়াকে পছন্দ করো না, এটাই তো বলতে চাইছো? জি, এটাই। ফেসবুকে ছবি দেওয়া আর প্রিয়ার ওই কথাগুলো বলার আগে এসব হওয়া উচিত ছিল। মানে এখন তো বুঝতে পেরেছেন, তাহলে এখন এসব বন্ধ করে দিন। না, কারণ এলাকার সবাইকে কিভাবে বুঝাবে? প্রিয়ার সম্বন্ধ আসলে তোমাদের এসব কথা জেনে মেয়েটার বিয়ে ভেঙে যায়, আর এর জন্য প্রিয়ার আব্বু আম্মু অনেক মান সম্মান নষ্ট করেছে। তাই এখন এসব বলে লাভ নেই। তার জন্য এখন বিয়ে করতে হবে আমাকে? হুম। এভাবে আরও কিছুক্ষণ কথা কাটাকাটি হয় আমার আর আপুর মাঝে। অবশেষে আর না পেরে প্রিয়া আপুকে কল দিতে যাব, তখনই আব্বু ফোনটা নিয়ে বলল, কবুল বলার আগে এসব ফোন চালানো বন্ধ। আমাকে প্রিয়া আপুর সাথে কথা বলতে হবে। বিয়ের পর সারা রাত কথা বলো, এখন গিয়ে রেডি হয়ে নাও। প্রিয়া আপুর সাথে কথা না বলে আমি কিভাবে এটা বলি? কথা বলা লাগবে না, ওর বাবা মা ওর সাথে বুঝে নেবে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বোঝাতে না পেরে অবশ্যই রেডি হতে হলো। তারপর চলে গেলাম বিয়ে করতে। সেখানে গিয়ে আপুর সাথে কথা বলার সুযোগ খুঁজতে লাগলাম, কিন্তু আব্বু আঠার মতো লেগে থাকায় আর কথা বলতে পারলাম না। বিয়ে পড়ানোর সময় আব্বুকে দেখলাম একেবারে, উনিও মন খারাপ করে বসে আছে। বিয়ে পড়ানোর শেষে আব্বু হাতে ফোনটা দিয়ে উঠে চলে গেল। আমি বোকার মতো বসে আছি, কি হলো তা ভাবছি। এসবের মানে কি? আর কেন জোর করে বিয়ে করিয়ে দিল? তুলিকে যদি বলি বিয়েটা জোর করে করিয়েছে, তাহলে সে বিশ্বাসই করবে না, উল্টো সে অবিশ্বাস করবে। কাকে বোঝাবো যে এই যুগেও জোর করে বিয়ে করানো যায়? এইসব ভাবতে ভাবতে বাসায় আসার টাইম হয়ে গেল। তারপর আর কি সব কাহিনী শেষ করে প্রিয়া আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। আপুকে নিয়ে ওরা ব্যস্ত হলে আমি রাকিবকে ফোন দিয়ে জলদি বাসায় আসতে বললাম। 20 মিনিট পর সে এসে আমার বাসা সাজানো দেখে অবাক হয়ে গেল। বাসায় এত মেহমান দেখে ছাদে নিয়ে এসে বলল, কিরে, কাহিনী কি? কি বলবো বল, আমার কাপড়ের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। রাকিব কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, তারপর বলল, মানে কি? আর তুই না বিকেলে আসলি ঢাকা থেকে? হুম। তাহলে বিয়ের কাপড় এগুলো কি? শোন তাহলে। তারপর রাকিবকে সব কিছু খুলে বললাম। সব বলার পর দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। রাকিব হয়তো সব কিছু মাথায় সাজাচ্ছে। কিছুক্ষণ পরে বলল, এই জন্যই ছবিগুলো দেখার পরেও তোকে ফোন দেয়নি? হুম। আর তুই কি না বলছিলি ওনারা দেখে নাই? আরে আমি কিভাবে জানবো? মেঘ এত খামোশ হয়ে তুফানের ব্যবস্থা করতেছে। এখন বোঝো বাসটা কার পিছনে গিয়ে পড়েছে। যাই হোক, তোর বিয়েটা মিস করে দিলাম, এটা ঠিক হয়নি। শালা, আমি আছি আমার দুঃখে, আর তুই কিনা বিয়ে খেতে পারিসনি এটা নিয়ে পড়ে আছিস। তোর দুঃখ নিয়ে তুই থাক, কিন্তু একটা বিয়ে মিস করেছি, এটাও আমার কাছে অনেক বড় দুঃখ। শালা, তোর জন্য এত সমস্যা আমার সাথে হয়েছে, আর তুই কিনা এখন এইসব বলছিস? বলেই তোরা মারতে লাগলাম রাকিবকে। হঠাৎ আব্বু ছাদে এসে পড়লো আর রাকিবকে মারতে দেখে বলল, কি হচ্ছে এখানে? আমি রাকিবকে ছেড়ে দিয়ে দুজনে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে গেলাম। রাকিব বলল, আঙ্কেল, আমি ওর বিয়ের দাওয়াতের ফ্রেড চাওয়াতে মারতেছে। ও ট্রিট পেয়ে যাবে। ওকে আঙ্কেল। রাজ, নিচে যাও, প্রিয়া বসে আছে সেই কখন থেকে। বলেই সেখান থেকে নিচে আসার সময় রাকিবকে আস্তে করে বলে আসলাম, তোকে আমি হাতের কাছে পেলে জন্মের টিট খাওয়াবো। পেলে তো খাওয়াবি। তারপর নিচে এসে সোজা রুমে চলে আসলাম। ভেতরে যেতে প্রিয়া আপু বলল, দরজাটা লাগিয়ে দে। না থাক, এভাবেই।
প্রিয়া আপু কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর উঠে এসে নিজেই বন্ধ করে দিল আর বলল, কি হয়েছে তোর? দরজায় এভাবে থাকবে মানে কি? আসলে আপু আজকে কি হলো আমার সাথে তা এখনো বুঝে উঠতে পারছি না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে শুয়ে পড়, ঘুমা, তাহলে দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। আপনার কি কিছুই হয়নি এই বিয়েটায়? হলেও কি করার আছে বল, আমরা আমাদের ভুলের শাস্তি পাচ্ছি। আমি তো কিছুই করিনি, আপনার ওই কথাগুলোর জন্য আমি ফেঁসেছি। আচ্ছা তুই যে তোর বোনের কাছে বলেছিলি তুই আর আমি প্রেম করি, তাহলে বিয়ে দিয়ে দিতে, সেটা নিয়েই মূলত এই বিয়ের আগুনটা লেগেছে। আর রাকিব ওই বলতামির কারণে আর আমার ওই কথাগুলো সব মিলিয়ে এত দূর। আচ্ছা এখন কি হবে? আমি কি জানি, আমার এখন প্রচুর মাথা ব্যথা করছে, তাই ঘুমাবো, বাকিটা পরে ভেবে দেখবো। ওকে ঘুমান। সারাদিন জার্নি করে এসে আবার এত বড় তুফান সামলেছি, সব মিলিয়ে আমি আজকে শেষ। তুই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়। বলে আমি চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি প্রিয়া আপু খাটে শুয়ে পড়েছে, তাই বললাম, আপু আপনি ফ্রেশ হবেন না? না, এখন ভালো লাগছে না। এই ভারী গহনা আর লেহেঙ্গা পরেই ঘুমাবেন? তাতে কোনো অসুবিধা আছে নাকি? না। তাহলে চুপচাপ এসে শুয়ে পড়। আমি খাটে গিয়ে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে যাব, তখনই প্রিয়া আপু বলল, শুনলাম তুই নাকি ঘুমের মাঝে নড়াচড়ি করিস বেশি। একটু। তাহলে সোফায় যে ঘুমাতে যাচ্ছিস, সোফা থেকে পড়ে তো হাত পা সব ভেঙে ফেলবি। পড়বো না। তাও রিস্ক নেওয়ার দরকার নেই, তুই আমার পাশে শুয়ে পড়। আরে না, সোফাতেই থাকি, সমস্যা নাই। পড়ে গেলে তখন তো বাসায় সবাই আমাকে খারাপ ভাববে, তার চেয়ে ভালো চুপচাপ এসে শুয়ে পড়। আমি আর কিছু না বলে বালিশ নিয়ে আপুর পাশে রেখে নিজেও শুয়ে পড়লাম। সারাদিনে আজকে আমার অবস্থাও খারাপ। কিছুক্ষণ পর আপু বলল, রাজ তুই কি আমার নাম জানিস? জানবো না কেন? বলতো। প্রিয়া রায়। তার আজ থেকে আমাকে এই নামে ডাকবি। ওকে প্রিয়া রায় আপু। নামের পরে আবার আপু লাগিয়েছিস কেন? তাহলে কি আপনাকে নাম ধরে রাখবো নাকি? আর আপনি না আমার থেকে বয়সে বড়? তো কি হয়েছে, নিজের স্ত্রীকে কেউ আবু বলে ডাকে শুনেছিস কখনো? সারা জীবন আপু ডেকে এসেছি আর এখন আপনাকে নাম ধরে ডাকতে বলতেছেন? লাইক সিরিয়াসলি? আচ্ছা মানুষ শুনলে কি ভাববে এটা তো একবার ভেবে দেখ। যখন ওনারা জোর করে বিয়েটা দিয়েছে তখন তো কেউ কিছুই ভাবেনি আমাদের নিয়ে। আচ্ছা তুই নিজে একবার ভেবে দেখ তো বিষয়টা। তুই কিন্তু এখন স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো করে কথা বলছিস। ওনার কথাটা শুনে আসলে বিষয়টা নিয়ে ভেবে দেখলাম যে আপু বলে মানুষ হাসাহাসি করবে, তাই বললাম, দেখেন এতদিন আপু বলে এখন নাম ধরে ডাকতে পারবো না, তবে আপনি আপনি করে বলবো, তাহলে চলবে তো নাকি? দেখ তুই আবার সেই জায়গাতেই এসে আটকে গিয়েছিস। মানে বললাম তো আপু বলবো না কারো সামনে। পরে আপনি করে বলতে গিয়ে আপু বলে ডেকে বসবি, তখন সবার সামনে আমার হাসির পাত্র হবো আমরা। ডাকবো না বললাম তো। কেন, নাম ধরে ডাকতে কি সমস্যা তোর? দেখেন মানুষ একদিনে নিজেকে বদলে ফেলতে পারে না। দরকার হলো একদিনেই বদলে যাবে। কেউ একদিনে বদলাতে পারবে না। আচ্ছা তাহলে সেদিন আমাকে প্রপোজ করেছিলি আর আমি না করে দিয়েছিলাম, তখন তো পরের দিন এসে মাফ চেয়েছিলি, তুই বদলে গিয়েছিলি, আরও কত কথা, তখন কিভাবে একদিনে বদলে গিয়েছিলি? আচ্ছা আমি আপনাকে নাম ধরেই ডাকবো, তাও প্লিজ ওইসব পুরনো কথা মনে করিয়ে দিন না প্লিজ। কেন, কি হয়েছে? ওই দিনের কথা মনে হলেই মনে হয় আমি এখনো কাঁথায় প্রস্রাব করা ছোট বাচ্চা, তাই প্লিজ বাদ দেন এসব, আমি আপনাকে নাম ধরেই ডাকবো। ওকে তাহলে একবার ডেকে শোনা তো আমাকে। প্রিয়া রায়, ঠিক আছে? না, শুধু প্রিয়া বলেই ডাকবি। ওকে দেখি। আর যদি কারোর সামনে ভুলেও আপু ডেকেছিস তো, তাহলে ওই দিনই তোর লাস্ট দিন, দুনিয়া মনে রাখিস কিন্তু। তাহলে আপনিও প্লিজ আর কোনোদিন কলেজ টাইমে কথাটা মনে করিয়ে দিবেন না ওকে। আচ্ছা। কি আর বলবেন, আপনাকে দেখলেই তো ওই দিনের কথাটা মনে পড়ে যায়। আচ্ছা ওই দিনের ভুলে এখন ঘুমা, সকালে জলদি উঠতে হবে। কেন? তোকে এত কিছু জানতে হবে না, সকালে ডেকে দিস আমাকে। ওকে। তারপর কিছুক্ষণ আছে কি হলো এটা নিয়ে ভাবতে ভাবতে দিলাম এক ঘুম। সকালে প্রিয়া আপুর ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে বললাম, কি হয়েছে আপু, এত সকালে ডাকতেছেন কেন? তুই আমার উপরে শুয়ে আছিস রাজ, আমার উপর থেকে নাম, বিছানায় মাথা রেখে ঘুমা, তাহলে আমি মুক্তি পাবো। নিজের দিকে নজর দিয়ে বুঝলাম আসলেই আমি প্রিয়া আপুকে জড়িয়ে ধরে আছি আর তার বুকে মাথা রাখা, তাই জলদি করে নিজেকে সরিয়ে নিলাম। বড় হয়েও ঘুমের মাঝে এত নড়াচড়া করিস কেন? আমি তো আপনাকে কালকেই বলেছিলাম আপু যে আমি ঘুমের মধ্যে নড়াচড়া করি বেশি, তাও তো আপনি আপনার পাশেই শুতে বললেন। আচ্ছা কিন্তু এখন আপু আপু করে বেড়াচ্ছিস কেন? রাতে না বললাম নাম ধরে ডাকতে? কিন্তু এখানে তো অন্য কেউ নেই, তাই আর কি। আচ্ছা সকাল সকালে এত কথা বলে লাভ নেই,
তবে ভুলেও যদি বাইরে আপু বলেছিস তাহলে বুঝিস। ওকে। তারপর আপু উঠে চলে গেল ফ্রেশ হতে, আর আমি আবার ঘুমানোর জন্য শুয়ে গেলাম। কিছুক্ষণ পর প্রিয়া আপু নাস্তা করতে ডেকে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, কিন্তু এখানে তো প্রিয়া আপু সবার সাথে কেমন সুন্দর করে কথা বলছে। মনে হচ্ছে নতুন বইয়ের সব গুণ ওনার ভিতরে আছে। আমি বসে নাস্তা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রিয়া আপু আমার কাছে এসে বলল, কিছু লাগবে আপনার? উনি আমাকে আপনি করে বলতেছে, এটা শুনে গলার খাবার আটকে কাছে চলে আসলো। উনি পানি এগিয়ে দিয়ে বলল, নিন পানিটা খেয়ে নিন আর সাবধানে খান। আমি ব্যাস পানিটা খেয়ে ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন পাশ থেকে আম্মু বলল, কি রে, না খেয়ে এত অবাক হয়ে প্রিয়াকে দেখছিস কেন? না এমনি। তাহলে চুপচাপ খেয়ে নে। বলেই আবার খাওয়া দাওয়ায় মনোযোগ দিলাম আর ভাবতে লাগলাম, উনি কেমন মানুষ রে বাবা, জায়গায় পোল্ট্রি খেয়ে নিল। সারা রাত তুই তুই করে বলে সবার সামনে এসে আপনি করে বলতেছে। এই জন্যই বলে পুলিশের থেকে যত দূরে থাকা যায় ওনারা রং পাল্টাতে একটু সময় লাগে না। এসব ভাবতে ভাবতে খাবার শেষ করে রুমে চলে আসলাম। এসে ফোন চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে প্রিয়া আপু রুমে আসলো। এসে আমার পাশে বসে বলল, কিরে বাইরে ভাবে তাকিয়েছিলি কেন আমার দিকে? আপনি সারা জীবন তুই তুই করে বললেন, আর টেবিলে হঠাৎ করে আপনি করে বলছেন, তাহলে কি করব আমি অবাক না হয়ে? ও আচ্ছা, তোকে না কাল রাতে এত কথা বললাম। তো রাতের বেলায় তো আর বলেননি যে আপনিও আমাকে আপনি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, বাদ দে বিষয়টা। তুই আগে এটা বল যে তুই কি করবি এখন? কিছু না, ব্যাস বসে থাকবো। তাহলে আমার জন্য একটা মেল টাইপ করে দিবি প্লিজ এখনই? কিসের ইমেল? ব্যাস আমার বিয়ে হয়েছে বিষয়টা নিয়ে লিখে আমার অফিসে পাঠাতে হবে, নাহলে ছুটি পাবো না আমি। ছুটি নিয়ে কি করবেন? মানে তুই বলছিস কালকেই ফিরে যেতে ঢাকায়? আমি তো বলি আজকেই চলে যান, নাহলে ওনারা কখন কি করতে বলে বসে আল্লাহই ভালো জানে। তুই আসলে পাগল হয়ে গেছিস রাজ। বাসায় এত মেহমান আর ওনাদের চিন্তা না করে আমি ঢাকায় চলে যাই? আপু আপনি প্লিজ যা করার করেন, কিন্তু আমাকে এই ঝামেলা থেকে দূরে রাখেন। আচ্ছা কয়েকটা দিন একটু চুপ করে থাক না, বাকিটা আমি সামনে নেব। ওকে আপু। আচ্ছা তুই আপু ডাকটা কবে বন্ধ করবি বলতো? কালকেই তো বন্ধ করে দিলাম, আজকে তো অন্য কারোর সামনে বলি নাই আপু বলে। তুই রুমেও আপু বলে রাখবি না বলে দিলাম। কেন, এখানে কি সমস্যা? তোকে বোঝাতে পারবো না, তবে এখন থেকে রুমেও আমার নাম ধরেই রাখবি, ঠিক আছে? বললে বুঝবো না কেন? সময় হলে বুঝতে পারবি। এখন যা বলছি সব চুপচাপ করে যা। আপনার কথা শুনে আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভিতরে ভিতরে অনেক বড় গেম খেলতেছেন। আচ্ছা তোরা তো ভেবে কাজ নেই, তুই এসে আমার মেইলটা পাঠিয়ে দে। ওকে পাঠিয়ে দিচ্ছি আপু। আবার আপু বলছিস? সরি পিয়া, এবার ঠিক আছে? এই তো শিখে গেছিস, এখন থেকে যেন প্রিয়া বলেই ডাকবি। ওকে। তারপর আপু নিচে চলে গেল। আমি ওনার ইমেল লিখে দিলাম। তারপর আবার ফোন চালাতে লাগলাম। বিকেলে আমি রাকিবের সাথে বসেছিলাম, তখনই প্রিয়া ফোন দিল। রিসিভ করতেই বলল, রাজ বাসায় আয় তো একটু। কেন, কি হয়েছে? কি আর হবে, আয় তারপর সব বলতেছি। ওকে আসতেছি। তারপর রাকিবকে সাথে নিয়ে বাসায় চলে গেলাম। ভিতরে ঢুকতেই পেয়ে এসে আমাকে বলল, রাজ আপনাকে আপনার আম্মু দেখা করতে বলেছে, জলদি। আমাকে আপনি করে বলতেছেন দেখে রাকিব টাসকে খেয়ে তাকিয়ে আছে, আর আব্বু বসে আছে ডাইনিং রুমে। তাই আমি বললাম, আম্মু কোথায়? ওনার রুমে। তারপর আমি সোজা চলে গেলাম আম্মুর রুমে। ভিতরে ঢুকে বললাম, আম্মু আমাকে ডেকেছিলে? তুই নাকি বিয়েটা মন থেকে করিসনি আর প্রিয়াকেও বউ হিসেবে মেনে নিসনি। তোমাকে এসব কথা কে বলেছে? আমি শুনেছি। সত্যি কি না কথাটা এটা বল। সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা যদি এটা মিথ্যা হয় তাহলে তুই প্রিয়াকে নিয়ে কিছুদিন ঘুরে আয়। আম্মু প্রিয়া ছুটি পায়নি এবার, তবে কিছুদিন পর লম্বা একটা ছুটি নেবে, তখন গিয়ে ঘুরে আসবো। প্রিয়া তো বলল ও নাকি ইমেল পাঠিয়ে ছুটি নিয়েছে, আর তুই বাহানা বানাচ্ছিস। তার মানে আমি যা শুনেছি তা সত্যি, তাই তো? আচ্ছা যাবো ঘুরতে, তুমি এবার খুশি? তাহলে কিছুদিনের মধ্যে সব ব্যবস্থা করতে বলতেছি। ওকে। তারপর আমার ভালো লাগছিল না, তাই ছাদের দিকে গেলাম। ছাদে ঢুকতে যাব, তখনই ছাদে প্রিয়া আর রাকিবের কথা কানে আসলো আমার। দরজার একপাশে দাঁড়িয়ে মনোযোগ দিলাম ওনাদের কথা। রাকিব বলতেছে, আপুরাত যদি জানতে পারে আপনার এই কাজের সাথে আমিও জড়িত, তাহলে ও জীবনেও আর আমার সাথে কথা বলবে না। আরে এটা নিয়ে চিন্তা করিস না তুই। আপনি রাজকে বলেনি তো
যে ওর গার্লফ্রেন্ড আছে, এটা আপনি জানেন। তো আমি কেন ওরা বলতে যাব? আর এখন রাজ আমার হয়ে গেছে, তাই ওই তুকি মলিকে ওটা গোনার সময় আমার নেই। আচ্ছা, আপনার কি মনে হয় আন্টি রাজকে হানিমুনে যাওয়ার জন্য রাজি করাতে পারবে? ওনাদের কথা শুনে আমি পিছনে ঘটে যাওয়া সব ঘটনার কারণ বুঝতে পারলাম। তার মানে এগুলো ওরা দুজনে মিলে করেছে আমার সাথে। এসব ভেবে আবার কথা শোনায় মন দিলাম। আমি যা বলে দিয়েছি এটা অনুযায়ী চললে সব হয়ে যাবে। তাহলে আর কি, আপনার প্ল্যান তো অনুযায়ী সব তো হয়ে গেল। এখন তো আপনিও রাজকে পেয়ে গেলেন। এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার আপু? থ্যাঙ্কস রাকিব। তুই আঙ্কেল আন্টি আর রাজের বোন আমাকে হেল্প না করলে আমি কখনোই এগুলো করতে পারতাম না। তবে রাজকে সব বলে দিলেই তো পারেন এখন। আমার পুরো পরিবার মিলে আমাকে বোকা বানিয়েছে, আর আমি কিনা এতদিন ওনাদের জন্য কষ্ট পেলাম, আর দিন শেষে সবাই আমাকেই কথা শুনিয়েছে। রাগে আমার পুরো মুখ লাল হয়ে গেল। তারপর আবার শুনতে লাগলাম ওদের কথা। না, এভাবেই চলতে দে। ওকে। আচ্ছা চল নিচে গিয়ে দেখি কি হয়েছে। চলেন। তারপর ওনারা ছাদের গেটের দিকে আসতে লাগলো, আর রাকিব বলল, রাজ কল্পনাও করতে পারবে না যে ওর পেছনে এত কিছু হয়ে গিয়েছে। তখন আমি আর চুপ করে না থেকে বাইরে এসে রাকিবকে বললাম, পিছনে কি হয়েছে ওটা তো জানি না, তবে পিছনে এত ভালো একটা বন্ধু কিভাবে বেইমানি করেছে এটা দেখলাম এবং শুনলাম নিজের কানে। ওরা দুজন আমাকে দেখে রীতিমতো টাসকি খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। হয়তো আমি এখানে চলে আসবো এটা ওরা ভাবতেই পারেনি। রাগে আমার চোখ মুখ লাল হয়েছিল। প্রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আরে রাজ, তুই এখানে কখন আসলি? তুই না আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলি? যখন আপনারা আমাকে নিয়ে কথা বলা শুরু করেছিলেন তখনই আসছি আমি এখানে। আরে আমরা তো ব্যাস মজা করে এইসব বলেছি। আসলে রাজ, তুই যা ভাবছিস ওরকম কিছুই না। তুই প্লিজ এখান থেকে চলে যা, না হলে হয়তো আমার হাত উঠে যাবে তোর ওপর রাকিব। শুনবি তো আমার কথাটা? আচ্ছা থাক তোরাই, আমি গেলাম বলে সেখান থেকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ওনাদের কথাগুলো ভাবতে থাকলাম, কিভাবে ওরা আমাকে ধোকা দিল। কিছুক্ষণ পর প্রিয়া রুমে আসলো, এসে আমার পাশে বসে বলল, সরি, আসলে আমি যা পছন্দ করি এটা তোকে বলতে পারিনি। আমি কিছু না বলে শুধু মুচকি হাসলাম। এত কিছু করে এখন উনি এগুলা বলতেছে। উনি আবার বলল, সরি, আসলে তখনই বললে তুই হয়তো অন্য কিছু ভাবতি, তাই বলিনি। হয়তো তোকে আগে বলাই উচিত ছিল, কিন্তু তুই আরও কিছু মেয়েকে তুই পছন্দ করতে, তাই তখন বললে বিষয়টা কেমন হয়ে যেত, তাই তোকে বলিনি। আচ্ছা আপনি কি জানেন যে আপনি আমায় ভীষণভাবে ঠকিয়েছেন? তুই কি বিয়েতে খুশি না রাজ? আমি এখনও বিয়ের দিনের কথাটাই ভেবে শেষ করতে পারিনি, আর আপনি বলতেছেন আমি বিয়েতে খুশি কি না? এগুলো ভাবার সময় কোথায় দিলেন আপনি? সরি। আপনি সারা দুনিয়ার কথা আমার কাছে বলতেন, আর এই ছোট্ট বিষয়টা আমাকে বলতে পারেননি। আর যখন আমি বলেছিলাম তখন কি বলেছিলেন এটা তো নিশ্চয়ই ভুলে যাননি, তাই না? আসলে তখনই বললে তুই হয়তো অন্য কিছু ভাবতি, তাই বলিনি। এখন কেন বলতেছেন তাহলে আমাকে? আমি আসলে থাক, এখন আরেকটা বানিয়ে মিথ্যা কথা বলবেন, আর মিথ্যা শুনতে মন চাইছে না আমার এখন। দেখ, সব কিছুর কারণ হলো আমি তোকে ভালোবাসি, আর এটাতে এতটুকুও মিথ্যা নেই। আচ্ছা, এত মিথ্যা আর এতগুলো মানুষকে হয়রানি স্বীকার করে এখন বলতেছেন আমাকে ভালোবাসেন? কারণ তোকে সব সরাসরি বলার মতো সাহস ছিল না আমার, তাই। আচ্ছা আপনি এটা এটা ভেবে দেখেন তো, তুলি ফোন দিলে আমি কি বলবো? ফোন দিলে আমাকে দিস, আমি ওরে বুঝিয়ে বলবো। বোঝানোর শেষে কি হবে? আমি তো বেইমান, তাই না? এগুলো নিয়ে এত ভাবিস না, এখন পরে একটা কিছু করা যাবে। আপনি এটা নিয়ে আমাকে ভাবতে না করতেছেন। বাহ, আপনি তো আসলেই একজন ছলনাময়ী মেয়ে। বলেই সোজা রুম থেকে বাইরে চলে আসলাম। নদীর পাড়ে গিয়ে গভীর রাত পর্যন্ত বসেছিলাম, আর ওনাদের সবার করা কাজগুলো নিয়ে ভাবলাম তুলিকে আমি কি জবাব দেব, তুলিকে কিভাবে বোঝাবো আমাকে ওরা সবাই মিলে চিপা ফেলে বিয়ে দিয়েছে। আর মন খারাপ হলে রাকিবের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন তো রাকিব নিজেই এটার সাথে জড়িত, তাই আরও বেশি মন খারাপ হতে লাগতো। হঠাৎ আব্বুর ফোন পেয়ে অবশেষে চিন্তা থেকে বেরিয়ে আসলাম। ফোন রিসিভ করতেই বলল, কোথায় রাজ তুই? আব্বু, একটা বন্ধুর বাসায় এসেছি, একটু কাজ ছিল তাই। আচ্ছা তাহলে শেষ করে জলদি বাসায় আয়। কত রাত হয়ে গেছে দেখেছিস? ঘন্টাখানেক পর আসতেছি। তারপর আর কিছু না বলে ফোনটা রেখে দিলাম। তারপর আরও কিছুক্ষণ বসে থেকে
তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ভিতরে ঢুকে সোজা রুমে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি প্রিয়া এখনও বসে আছে। আমাকে দেখে বলল, বিকেল থেকে তোর কোনো খোঁজ নেই, কোথায় গিয়েছিস তুই? বন্ধুর বাসায়। কেন? কাজ ছিল তাই। ও আচ্ছা, চল খাবার খেয়ে নিবি। খেয়ে এসেছি ওখান থেকে। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না যে খেয়ে এসেছিস। বস তুই, আমি খাবার নিয়ে আসতেছি। বলেই উনি রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। ওনাকে দেখে মনেই হচ্ছে না যে এখানে কিছু হয়েছে। উনি পারেনও ভালো অভিনয় করতে। চুপচাপ শুয়ে রইলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিন্তু দুদিনের এত কাহিনী হয়ে গেল যে এগুলা মাথার জটিলতা তৈরি করতে লাগলো। কিছুক্ষণ পর রুমে কারো আসার আওয়াজ পেলাম। তাকেই দেখি প্রিয়া এসেছে, তাই আবার নিজের মতো করে শুয়ে গেলাম। উনি খাবার নিয়ে এসে আমার পাশে বসলো আর বলল, রাজ এখানে শুয়েছিস কেন? এমনি খাটে শুতে ভালো লাগতেছিল না, তাই এখানে এসে শুয়েছে। তুই এখনো রাগ করে আছিস আমার উপরে, তাই না? আমাকে প্লিজ ঘুমাতে দিন, কালকে একটা কাজ আছে, তাই প্লিজ নিজে গিয়ে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। আচ্ছা খাবারটা খেয়ে নি, তাহলে আমি ঘুমাতে চলে যাব। খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি বলেই চাদরটা মুখে দিয়ে শুয়ে গেলাম আমি। তারপর সারাদিনের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে পিয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকে দিয়ে দেখি উনি আমাকে বলল, তোকে রাকিব ফোন দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে বন্ধ করে দিলাম আর বললাম, আপনার ইনফরমারে বলবেন আমাকে যেন আর ফোন না দেয়। আমার ইনফর্মার মানে? রাকিব তো তোর ফ্রেন্ড। কালকে ছাদে সবই শুনেছি, তাই প্লিজ এসব না বলে ওরে বলবেন আজকের পর থেকে আমাকে যেন আর ফোন না দেয়। বলে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। সকালে নাস্তা করে একটু বাইরের দিকে ঘুরতে চলে গেলাম। দেখলে বাসায় এসে ভিতরে ঢুকে দেখি আম্মু আর পিয়া বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে, কোথায় ছিলে এতক্ষণ? ব্যাস একটু ঘুরতে গিয়েছিলাম। তাহলে প্রিয়াকেও সাথে নিয়ে গেলে পারতি। ও তো দুদিন ধরে ঘরে বসে আছে, ঘুরে আসলে মনটা ভালো লাগতো ওর। উনি ঘুরতে গেলে ওনার প্ল্যানিংগুলো কে করবে? বলেই সেখান থেকে সোজা উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রিয়া এসে বলল, তুই নিচে আম্মুকে এগুলো বলে আসলি কেন? এমনি রাজ তুই কি চাচ্ছিস সেটা বল তো খুলে আমাকে। কিছু ভাববো যে এমন অবস্থায় রেখেছেন আপনি। আচ্ছা তুই আমাকে পেয়ে খুশি না, এটাই তো? এটা বল। এতগুলো কথা শোনার পর আপনার কি মনে হয় এখন আপনাকে বিয়ে করে খুশি কি না এটা নিয়ে ভাবা উচিত? এখন ভাবলে নিশ্চিত উত্তর না আসবে, তাই আমি কিছুদিন কোনো কিছুই ভাবতে চাইছি না। কথাগুলো শুনে প্রিয়া উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা চল কোথা থেকে ঘুরে আসি, তাহলে মনটা ভালো হয়ে যাবে তোর। দেখেন আমাকে একটু একা থাকতে দেন, না হলে নিশ্চিত আমি পাগল হয়ে যাব। আচ্ছা এখন বাদ দে এসব কথা। তারপর আর কিছু না বলে শাওয়ার নিতে চলে গেলাম। বের হয়ে এসে দেখি প্রিয়া হাতে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে টাওয়াল দিয়ে বলল, নিচে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। বলিস না যে বাইরে থেকে খেয়ে এসেছি। ভালো লাগতেছে না এখন, পরে খাবো আমি। তখন প্রিয়া আপু বলল, রাজ ফালতু কথা না বলে চুপচাপ খেতে আয়। রাগ আমার ওপর, কিন্তু খাবারের ওপর দেখাচ্ছিস কেন তুই? আমি কিছু বলতে যাব তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি তুলির ফোন। মনটা খারাপ হয়ে গেল। ফোনটা তোলা উচিত হবে কিনা এটা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। প্রিয়া দেখে বলল, কি ফোন দিয়েছিল, রাকিব নাকি? না। তুলি নাকি? হুম। তাই ধরলি না কেন ফোন? আপনি যা করেছেন তারপর আর কি বলার আছে আমার? আর কিছু বলার আগেই আমার ফোনটা আবার বেজে উঠলো। তাকে দেখি তুলি, তাই প্রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুই ওরে সামলা, পরে আমাকে যা বলার বলিস। বলে উনি চলে গেল রুম থেকে। আর আমি ফোনটা ভয়ে ভয়ে রিসিভ করলাম। রিসিভ করতেই তুলি বলল, কি জনাব, দুদিন ধরে আমাকে একটা বার মনেও করলেন না? তুলি তুমি জানো না এখানে আসার পর থেকে কি হয়ে গিয়েছে আমার সাথে? কেন, কি হয়েছে? ফোনে না, ঢাকায় এসেছি কিছুদিন পর, তারপর বলবো। বড় কোনো সমস্যা হয়েছে? হুম। আচ্ছা তাহলে আসলেই কথা হবে। তারপর আরও কিছু নর্মাল কথা বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর উনি এসে বলল, কি রে, কি বললো? কিছুই বলেনি। আচ্ছা নে এখন খেয়ে নে। তারপর আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি রুমে বসেছিলাম, তখন প্রিয়া এসে বলল, কালকে আমাকে কয়েকদিনের জন্য ঢাকায় যেতে হবে। যান, আমাকে বলার কি আছে এখানে? তোকে নিয়ে যেতে বলতেছে আব্বু, কি করবি? আমি এখানেই ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে নিব। আর আপনি না ছুটি নিয়েছিলেন?
কিন্তু কিছু ফাইলের কাজ এসেছে, তাই যেতে হবে। শেষ করে পরে বাকি ছুটিটা কাটাবো, এই আর কি। আচ্ছা। তারপর আর কিছু না বলে শুয়ে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো, তাকাতেই বলল, তোর আব্বু তোকে ডাইনিং টেবিলে ডেকেছে। আসতেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে। আমিও নাস্তা করতে বসে গেলাম। তখন আব্বু বলল, রাজ, তুই নাকি প্রিয়ার সাথে ঢাকায় যাবি না বলেছিস? কিছু কাজ আছে আমার এখানে, সেগুলো শেষ করতে হবে আগে, পরে ঢাকায় যাব ভাবতেছি। মেয়েটা একা কিভাবে ঢাকায় যাবে? কিভাবে যাবে মানে? সারা জীবন তো একাই চলাফেরা করেছে, তো এখন কি হবে একা গেলে? তুই যদি বুঝতি তাহলে তো আর এত কথা বলা লাগতো না। বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, আর তুই বলছিস এখন মেয়েটাকে একা যেতে দিতে? আচ্ছা, আরও নিয়ম বাকি আছে, দুদিনে এসব নিয়ম শেষ হয়নি তাহলে? না, তাই কাজ সব পরে করিস। এখন ওর সাথে কিছুদিন গিয়ে ঢাকা থেকে ঘুরে আয়। ওকে। তারপর নাস্তা শেষ করে রুমে গিয়ে নিজের কাপড়গুলো গোছাতে লাগলাম। পেছন থেকে পিয়া বলল, কি হলো, মন খারাপ নাকি তোর? না। তাহলে ঢাকা যেতে চাচ্ছিস না কেন? ঢাকায় গেলেই তুলির মুখোমুখি হতে হবে, তখন কি বলবো এটা ভেবে আর যেতে মন চাইছে না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবি, আর যা দেখাবো তা চুপচাপ দেখবি, ওকে? কোন ব্যাপারে? তো তুলির ব্যাপারে। বলে উনি ওনার ব্যাগ থেকে একটা খাম বের করে আমার হাতে দিয়ে দিল আর বলল, তুই তুলিকে যতটা ভালো মেয়ে মনে করিস সে ততটা ভালো না। একসাথে কয়েকটা ছেলের সাথে এর সম্পর্ক আছে ওর। আমি খামটা খুলে চোখগুলো কপাল উঠে গেল। আসলেই তো এগুলা তুলির ছবি, আর সে অন্য ছেলেদের সাথে অন্তরঙ্গভাবে বসে আছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তুলি এমন মেয়ে হবে, এটা আমি ভাবতেও পারিনি। ছবিগুলো দেখেছি তখন প্রিয়া বলল, রাকিব যখন তুলির কথা আমাকে বলেছিল তখন আমি তুলির পিছনে আমার একটা গোয়েন্দা লাগিয়ে দিই, আর কিছুদিন পরে এগুলো জানতে পারি। দুনিয়ার সবাই ব্যাস বেইমানেই করলো আমার সাথে। আপনি, আমার পরিবার, এখন আবার তুলিও। যাক, ভালোই। দেখ, তুলি যদি ভালো মেয়ে হতো তাহলে আমি কখনোই তোর লাইফে আসতাম না, তোকে তুলির হাতেই তুলে দিতাম। কিন্তু তুলি মেয়েটা ভালো না। আমি এবার আর কিছু না বলে ছবিগুলো ব্যাগে নিয়ে নিলাম আর বাকি কাপড়গুলো গুছিয়ে ব্যাগে নিয়ে নিলাম। তারপর দুজনে চলে আসলাম ঢাকায়। বিকেল শেষে বা সন্ধ্যায় আমি ছবিগুলো নিয়ে তুলির সাথে দেখা করতে গেলাম। তারপর রেস্টুরেন্টে বসে তুলির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তুলি এসে জড়িয়ে ধরে বলল, যাওয়ার পর থেকে একবার মনেও করনি আমাকে। বিজি ছিলাম একটু। তো তোমার কি খবর? আমি তো ভালোই আছি। তোমার হাতে কিসের খাম? ও হ্যাঁ, এটা তোমার জন্য একটা গিফট। বলেই খামটা তুলিকে দিলাম। সেও মনের আনন্দে খুলল, কিন্তু ছবিগুলো দেখার পর ওর মুখটা কালো হয়ে গেল। ওর হাতগুলো কাঁপতে লাগলো এগুলো দেখে। ও নিশ্চিত এগুলা কিভাবে আমার কাছে আসলো এটা নিয়ে চিন্তা করছে। তখন বললাম, আমি এগুলা পেলাম কোথা থেকে, এটাই তো ভাবছো তাই না? তখন তুলি বলল, রাজ আসলে আমি। তুলি আর কিছু বলার আগেই ওরে থামিয়ে দিয়ে বললাম, অন্ধের মতো বিশ্বাস করার খুব ভালো প্রতিদান দিয়েছো তুমি তুলি। রাজ, আমার আসলে ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ? তা তোমাকে? মজা করছো তাই না? আসলে পরীক্ষা আগে অনেকের সাথেই রিলেশন ছিল, কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি আমি। কেন? পরীক্ষার আগে কি এমন হলো যে তুমি সবাইকে ফেলে শুধু আমাকেই চাও? দেখো, সব মেয়েই চাই সে তার লাইফে একটা ভালো পার্টনার, আর আমি এতদিনে এটা বুঝেছি যে সেটা তুমি। আচ্ছা, তার মানে একসাথে এতগুলা ছেলের সাথে সম্পর্ক করে তারপর বোঝা যায় যে কি ভালো আর কি খারাপ, তাই তো? আসলে তুমি যা ভাবছো তা না রাজ, আমি শুধু এখন তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই। এত কিছুর পর এটাও বিশ্বাস করতে হবে আমাকে? হাউ ফানি। প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমার বিশ্বাস না হলে আমার ফোন চেক করতে পারো। আচ্ছা, বিয়ের পরে যে আমার থেকে ভালো ছেলে পেয়ে গেলে তুমি আমাকে ছেড়ে যাবে না, এটার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা দিচ্ছি এমনটা আর হবে না। এইসব বলে এখন আর লাভ নেই, থাকো তুমি তোমার মতো, আমি গেলাম আমার মতো। বলে সেখান থেকে উঠে চলে আসতে যাব, তখনই তুলি পেছন থেকে বলল, তুমি যে বিয়ে করে ফেলেছো এটা বলনি কেন আমায়? তুমি কিভাবে জানো? শুনলাম ওই প্রিয়া আপুকেই নাকি তুমি বিয়ে করেছো। আচ্ছা, এত কিছু জানো মানে এটাও তো জানো নিশ্চয়ই, কেন আর কিভাবে হয়েছে বিয়েটা? তাই তো আমি এখনো চাই তুমি ফিরে আসো, আমার কোনো সমস্যা নেই।
তুলি, তোমার থেকে প্রিয়া না 1000 গুণে ভালো। অন্তত কারোর সাথে টাইম পাস করে না, আর তুমি বলছো তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসি। হাউ ফানি। দেখো, তুমি তো ওনাকে ভালোবাসো না, তাই না? তাহলে সমস্যা কোথায়? তোমাকে তো ভালোবেসেছিলাম, কিন্তু কি হলো শেষমেশ? তাই এতটা তো বুঝতে পেরেছি, লাইফে যে বাঁচতে হলে ভালোবাসার চেয়ে বিশ্বাসে একটা জীবনসঙ্গী বেশি জরুরি, যে কিনা আর যাই হোক বেইমানি করবে না। রাজ প্লিজ, এবারের মতো মাফ করে দাও, আর কখনোই এমনটা হবে না। সরি তুলি, ভালো থেকো, আর একটা ভালো লাইফ পার্টনার পাও জীবনে, এই দোয়াই করি। আসি, ভালো থেকো বলেই সেখান থেকে উঠে আমি চলে আসলাম। বাইরে এসে কিছুক্ষণ এলাকায় ঘুরে ফিরে রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। রুমে ঢুকে দেখি প্রিয়া বসে আছে, আর আমাকে দেখে বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি তুই? আর কল দিচ্ছিলাম, উঠাসনি কেন ফোনটা? আসলে এখানে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর ফোনটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আচ্ছা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। আমি বাইরে থেকে নাস্তা করে এসেছি, তাই এখন কিছু খাবো না। আচ্ছা, এখনও কি খাবারের উপর রাগ করে থাকবি? আরে না, আসলে আমি বাইরে থেকে খেয়ে এসেছি, বিশ্বাস না হলে তো আর কিছু করার নেই। আচ্ছা দেখি তোর হাতটা। কেন? এমনি দেখি। বলেই আমার হাতটা নিয়ে উনি নাকের কাছে নিয়ে শুকে দেখলো। তাই আমি বললাম, কি করছেন এগুলা? আসলেই তো খেয়ে এসেছিস। আচ্ছা, আমি ঘুমাবো এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না এখন আর। ওকে, ঘুমা তাহলে। বলেই আমি গিয়ে বিছানায় শুয়ে গেলাম। সারাদিনে ক্লান্ত হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো হঠাৎ কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে। তাকে দেখি প্রিয়ার হাত আমার মুখের ওপর, আর উনি ঘুমাচ্ছে। তাই আমি হাত সরিয়ে দিতে যাব, তখনই উনি সজাগ হয়ে গেলেন, আর আমি ওনার হাত ধরে আছি দেখে বললেন, কি রে, কি করছিস তুই? আপনি যা ভাবছেন তা না, আপনার হাত আমার মুখের উপরে ছিল, তাই হাতটা সরিয়ে দিয়েছিলাম। আচ্ছা সরি। ইটস ওকে। আপনারা তো দেখি ঘুমের মাঝে হাত পা ছোড়াছুড়ি অভ্যাস আছে। ছিল না আগে, কিন্তু তোর সাথে বিয়ের পর থেকে এসব শুরু হয়েছে। মানে এখন বিয়ের দোষ হয়ে গেল, তাই না? না, তোর সাথে থেকে এসবের অভ্যাস হয়েছে। সঙ্গদোষে লোহা ভাসে কথাটা সত্যি হলো। আচ্ছা, তাহলে আমার সাথে থাকার কারণে আপনার সমস্যাটা হচ্ছে, তাই তো? তা নয় তো কি? আচ্ছা, তাহলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ছি, তাহলে আর সঙ্গদোষে লোহাও ভাসবে না। বলেই আমি উঠতে যাব, তখনই প্রিয়া আমার হাতটা ধরে টান মেরে শুয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাক, নাহলে খবর আছে বলে দিলাম। আচ্ছা, তাহলে হাতটা ছাড়েন। কেন? হাত তুলে কি সমস্যা? দেখেন, এটা ভাববেন না আমি পুরনো কথা ভুলে গিয়েছি, আমি কিন্তু ওইগুলোর কিছুই ভুলিনি। ওকে, কি করলে ভুলে যাবি এরা বল? আমাকে কিছুদিনের জন্য একা ছেড়ে দেন, না হলে আমি নিজেই মাইন্ড সেট করতে পারবো না। বলেই ওখান থেকে হাত ছাড়িয়ে আমি আবার ঘুমাতে শুয়ে গেলাম। উনি মুখটা কালো করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর আবার কিছুক্ষণ পর আমি ঘুমের দুনিয়ায় চলে গেলাম। সকালে ঘুম ভাঙলেই দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। পাশের টেবিলে নাস্তা রাখা আর চিঠি রাখা। চিঠিটা হাতে নিয়ে দেখি লেখা, নাস্তা করে নিস, আর আমার আসতে একটু দেরি হবে, আর কিছু লাগলে ফোন করিস। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দিলাম, আর ঘোরাঘুরি শেষ করে একেবারে রাতে বাসায় আসলাম। বাসায় এসে দেখি প্রিয়া এখনও আসেনি, তাই আমি ফ্রেশ হয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর প্রিয়া চলে আসলো, এসে রুমে শুয়ে আছি দেখে আমাকে বলল, কিরে, তুই শুয়ে গেছিস? খাবার খেয়েছিস? আপনি খেয়েছেন? না, ফাইল দেখতে দেখতে আর খাবারের কথা মনে নেই, পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। বাসায় খাবার রান্না আছে? তবে ফ্রিজে রাখা, তাই ঠান্ডা হয়ে আছে। বলেই উনি আমার পাশে শুয়ে গেল। তাই বললাম, ড্রেস খুলে ফ্রেশ হয়ে তারপর তো শুবেন নাকি? ভালো লাগছে না উঠতে, একটু পরে খুলি। আমি ফোনটা হাতে নিয়ে অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিলাম, তারপর আবার শুয়েছিলাম। কিছুক্ষণ পর খাবার আসার পর কলিং বেল দিল। প্রিয়া বলল, কি রে, কি আবার আসলো এই সময়? বলেই উনি উঠে চলে গেল দরজা খুলতে। আমি শুয়ে এসে মোবাইল চালাতে লাগলাম। কিছুক্ষণ পর প্রিয়া এসে বলল, তুই খাবার অর্ডার দিয়েছিলি? কেন? এমনি ভাবলাম এত কাজ করে এসে আবার খাবার গরম করে খাবেন, তার চেয়ে ভালো অর্ডার করে দিই। এত চিন্তা করিস আমার জন্য? আপনার জন্য এসব করিনি আমি। একটু শরীর খারাপ হলেই তো সারা দুনিয়ার লোক বলবে আমার দোষ, তখন ওনারা গলা চেপে ধরবে আমার। আচ্ছা বুঝলাম।
হুম। আচ্ছা, তোর এই ব্যবহার দেখলে মনে হয় তুই আমাকে এখনো ভালোবাসিস। খাওয়া দাওয়া করে ঘুমান আর জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন। ওকে। আচ্ছা, তোর কত সময় লাগবে বল আমাকে। আমি কিভাবে বলবো কতদিন লাগবে? আমি তোকে 6 মাস সময় দিলাম, তারপর আর এসব নিয়ে কথা যেন না শুনি। আপনি বললেন আর হয়ে গেল? এটা কি এতই সোজা? যা বলেছি তাই, 6 মাস। বলে উনি খাবার খেতে চলে গেলেন। আমি ফোনটি পেতে ঘুমিয়ে গেলাম। এভাবে মাসখানেক কেটে গেল, কিন্তু প্রিয়ার প্রতি রাগ এখনও কমেনি। সকালে বসেছিলাম রুমে, তখন ফোনটা বেঁচে উঠলো। তাকেই দেখি রাকিব। নামটা দেখা মাত্রই রাগে সারা শরীর ফেটে গেল। তাও এতদিন পর কেন ফোন দিয়েছে এটা জানতে রিসিভ করলাম। রিসিভ করতেই বলল, কিরে কেমন আছিস রাজ? এখনও রাগ করে আছিস আমার উপর? আমি কারোর উপরেই রাগ করিনি, সবাইকে মাফ করে দিয়েছি। তাহলে এইভাবে কথা বলছিস কেন আমার উপর? দেখ রাকিব, তোকে আজকে একটা কথা বলি, এটা সবসময় মনে রাখিস। বল। আর বন্ধুত্ব সম্পর্কটা কিসে তৈরি হয় বলতে পারবি? রক্তের সম্পর্ক হয় সবার মাঝে। রাকিব এবার চুপ করে গেল। এভাবে চুপ থাকতে দেখে বললাম, কি রে বল, কিসের জন্য তৈরি হয়? বিশ্বাস ভরসা থেকে। এই দুইটার কোনোটা তুই রেখেছিস এটা বল। এবার আবার রাকিব চুপ হয়ে গেল। আমি বললাম, শোন, রক্তের সম্পর্ক বেইমানি করলেও মাফ করে দেওয়া যায়, কিন্তু কোনো বন্ধু বেইমানি করলে তাকে জীবনে আর মাফ করা যায় না। দেখ, আমি যা করেছি তা তো তোর ভালোর জন্যই করেছি। দেখ, ভালো না খারাপের জন্য করেছিস ওইটা বড় কথা না, বড় কথা হলো আমার পিঠ পেছনে করেছিস, আর এটাই সবচেয়ে বড় দোষ। সরি রে। দেখ, বন্ধুত্বটা হলো কলিজা থেকে হয়, আর তুই সেই কলিজায় আঘাত করেছিস। আর বন্ধুত্বের নিয়ম একটাই, বেইমানি করা মানা, কারণ এটা বিশেষের সম্পর্ক, আর তুই সেইটাই রাখিসনি। তার মানে তুই বলতে চেয়েছিস আমার আর তোর পথ চলাটা এখান পর্যন্তই। তবে ভবিষ্যতে অন্য কারোর সাথে এমন আর করিস না, কারণ বিশ্বাসের মাঝে আর অবিশ্বাসী করিস না, কারণ বন্ধুত্বটা টিকেই থাকে বিশ্বাসের ওপর। একজনের বন্ধু হয়ে তুই অন্য কারোর সঙ্গ দিতে পারিস না। আচ্ছা, বুঝেছি। আর সব কিছুর জন্য সরি। ভালো থাকিস। তুইও ভালো থাকিস, আর দোয়া করি আমার থেকেও ভালো বন্ধু তুই যেন পেয়ে যাস। বলেই ফোনটা রেখে দিলাম। চোখ দিয়ে পানি 2 ফোঁটা গড়িয়ে পড়লো। হঠাৎ ফোনে মেসেজের শব্দ হলো। চোখ মেছে তাকিয়ে দেখি রাকিবের নাম্বারে মেসেজ এসেছে। একটা ভিডিও পাঠিয়েছে, আর সাথে লেখা, তোর আর আমার বন্ধুত্বের কসম দেওয়া ছিল বলে এটা এতদিন তোকে দেখায়নি, কিন্তু আজকে আর দেখাতে সমস্যা নেই, ভালো থাকিস মামা। রাকিবের মেসেজ। আমি ভিডিওটা অন করতে দেখি এটা তো প্রিয়াকে প্রপোজ করা সেই ভিডিওটা। আমি যখন ওনাকে প্রপোজ করেছিলাম তখন রাকিব সেটা স্মৃতি হিসেবে রাখতে এটা রেকর্ড করতেছিল, কিন্তু কি হয়েছিল সেটা তো জানিনি। কিন্তু এটাতে তো আমি ছাদ থেকে চলে আসার পরেও রাকিব প্রিয়ার সাথে কথা বলেছে, এটাতে সেগুলোও রেকর্ড করা। ফ্ল্যাশব্যাকে সেগুলো দেখেন। আপু, আপনি পছন্দ না রাজকে এটা সোজা বলে দিলেই পারতেন। এতগুলো কথা শোনানোর কি দরকার? রাজকে পছন্দ করি না এটা তোকে কে বললো? মানে কি তাহলে এগুলা বলার মানে কি? দেখ রাজ, এখনো ছোট, কলেজে পড়ে মাত্র। এই বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে সে নিজেকে নষ্ট করে ফেলবে, তাই আমি চাই ও যেন আগে নিজের পায়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে আপনি যদি ওরে হ্যাঁ বলে দিতেন তাহলে তো সে শুধুমাত্র আপনার কথা মতোই চলতো, আর অন্য মেয়েদের দিকে নজর দিত না। দেখ, আমি ওকে ভালোবাসি বলেই যে বলে দিতে হবে এটা তো না। ও নিজের পায়ে দাঁড়াক, বাকিটা পরে দেখা যাবে। আর অন্য মেয়েদের সাথে কথা বলে কিছুই রোমান্টিক হোক, তাহলে পরে তো ওর আমাকেই সব শেখাতে হবে। আচ্ছা, তাহলে এই কথা, ওকে চালিয়ে যান। শোন, তুই যদি ওরে বলেছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। দেখেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে না পারলে আমার দোষ নেই, বলে দিলাম। তাহলে তোরা রাজের বন্ধুত্বের কসম তুই এখানে হওয়া কথাগুলো রাজকে বলবি না। কসম দিয়ে আটকে দিয়েছেন, ওকে বলবো না। যা, এখন গিয়ে দেখ জনাবের কি অবস্থা, আর ওর দিকে একটু খেয়াল রাখিস। ওকে। তারপর ভিডিও শেষ। চলুন বাস্তবে ফিরি। ভিডিওটা দেখে তো পুরো মাথা ঘুরে গিয়েছে। তার মানে প্রিয়া তখন থেকে আমাকে ভালোবাসে? কি দেখলাম এটা, নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কিছুক্ষণ বসে থেকে তারপর উঠে ফ্রেশ হতেই প্রিয়া রুমে এসে বলল, নিচে চল, নাস্তা করবি। আসেছি। ওনাকে দেখলে বোঝা যায় না ওনার মনে এত কিছু লুকিয়ে রেখেছিল। পছন্দ করতো তাও বলেনি, কেমন মেয়ে রে বাবা। ভিডিওটা দেখার পর কেমন যেন মায়া জন্মে গেল ওনার ওপর। সব রাগ নিমিষে উধাও হয়ে গেল।
বিয়ের পর এই প্রথম এত ভালো করে ওনার দিকে নজর দিলাম। সেই মেয়েটাই আছে এখনও, বরং আগের থেকে আরও একটু সুন্দর হয়েছে উনি। আমার পড়াশোনা শেষ করার জন্য উনি এতদিন চুপ করেছিলেন, আরও কত কিছু করতে হয়েছে। আমি কিনা ওনার উপরে রাগ করে আছি। ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু সাহস হলো না, তাই চুপচাপ বসেছিলাম। রাতে কথা বলবো এটা নিয়ে, তাই আর কিছু বলিনি। তারপর গিয়ে নাস্তা শেষ করে চলে আসলাম ওপরে। কিছুক্ষণ পর প্রিয়া অফিসে চলে গেল। রেজাল্ট বের হয়নি, তাই অবসর দিন কাটাচ্ছি আমি। দুপুরে বসে ফোন চালাচ্ছি, তখনই প্রিয়ার ল্যাপটপে একটা ইমেল আসলো। কি মনে যেন সেটা অন করে দেখলাম। দেখো তো আমি পুরো অবাক হয়ে গেলাম। প্রিয়া ট্রেনিং নিতে বাইরে যাওয়ার জন্য আর্জি দিয়েছিল, আর সেটার আজকে ইমেল এসেছে। ওরা 6 মাসের জন্য আপুকে বাইরে দেশে ট্রেনিং নিতে পাঠাবে, আর 2 দিন পরে যাওয়ার তারিখ। আমার লাইফে কি হচ্ছে এগুলো কিছুই বুঝতেছি না। আচ্ছা, প্রিয়া এজন্যই 6 মাসের সময় দিয়েছিল? উনি দেশের বাইরে ট্রেনিং নিতে চলে যাবে? আগে হলে খুশি হতাম, কিন্তু ভিডিওটা দেখার পর তো ওনাকে যেতে দিতে পারি না। কি করব এটা ভাবতে লাগলাম। অবশেষে আমি ব্যাগে করে ল্যাপটপ নিয়ে ওনার থানার দিকে রওনা দিলাম। গিয়ে সোজা ওনার কেবিনে চলে গেলাম। দুজনের পুলিশের সাথে বসে উনি কথা বলতেছিলেন। আমাকে দেখে বললেন, আরে আপনি এখানে? কথা ছিল একটু জরুরি। আচ্ছা না, আপনারা এখন যান, আমি ডাক দিলে তারপর আবার আসেন। ওকে ম্যাম। পুলিশ রুম থেকে বাইরে যেতেই বলল, কিরে হঠাৎ এখানে কি মনে করে? কিছু হয়েছে নাকি? আমার কিছু না বলে ল্যাপটপটা ওনার দিকে দিলাম আর বললাম, ইমেল এসেছে আপনার, চেক করেন তো একটু। উনি হাতে নিয়ে চেক করলো ইমেল। আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম। তারপর বলল, আচ্ছা তাহলে ট্রেনিংয়ের ইমেল এসে গিয়েছে? অনুমতি নিয়েছেন আমার থেকে? কাকে জিজ্ঞাসা করে এই ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, তুই না বললি তোর কিছু সময় লাগবে, তাই আমি ভাবলাম এই সুযোগে ট্রেনিং শেষ করে আসি, তাহলে তোরও কিছু সুবিধা হবে। আমি কিছু না বলে ওনার কোমরে হাত রেখে বললাম, আপনি যা ভাবেন তাই হবে। এটার কি কোনো নিয়ম আছে নাকি? ওকে, কিন্তু কোমরে হাত দিয়েছিস কেন? তোর মতলবটা কি এটা বলতো? এটা বোঝাতে চাইছি যে আপনি সবসময় যা ভাবেন তা হয় না। বলেই ওনার ঠোঁটগুলো নিজের দায়িত্বে নিয়ে নিলাম। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আমি ওনাকে ছেড়ে দিতেই উনি বলল, আজ কি করছিস তুই এটা আমার অফিসে? আর সব থেকে বড় কথা, কি হয়েছে তোর আজকে? আমি ওনার কাঁপতে থাকা ঠোঁটগুলো দেখতে লাগলাম। তারপর আবার সেগুলোয় আমার ঠোঁটগুলো ডুবিয়ে দিলাম। এবার উনিও কিছুটা রেসপন্স দিতে লাগলো। আমার পেছনে চুলগুলো খামচে তোলে। তারপর কিছুক্ষণ পর ওনাকে ছেড়ে দিয়ে বললাম, দেশের বাইরে যাওয়ার দরকার নেই, আপনি এটা ক্যান্সেল করে দেন। ওকে, কিন্তু তোর কি হয়েছে এটা বলতো? কিছু না। আচ্ছা আমি এখন যাই, একটু কাজ আছে। আচ্ছা যা। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। কিন্তু ওনাকে কীভাবে কিস করে ফেলেছি এটা ভাবতেছি। এতটা সাহস কীভাবে হলো আমার? তারপর আবার ভাবলাম, আরে বউ তো আমারই, তাহলে এত চিন্তা করে কী লাভ? সারা জীবন তো আর ভয় পেয়ে কাটবে না। এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। প্রিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে আমার পাশে বসে বলল, যা, তোর জন্য আজকে বাইরে যাওয়াটাই ক্যান্সেল হয়ে গিয়েছে। ভালো। ওকে, কি করছিস এত মোবাইলে? কিছু না। আচ্ছা, আপনার আপু আম্মু কি আদব কায়দা কিছু শেখায়নি আপনাকে? মানে কি শিখাবে না কেন? সব কিছুই শিখিয়েছে। কেমন শিখিয়েছে তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা এগুলো বলছিস কেন, এটা তো বল। নিজের স্বামীকে তুই তোকারি করেন, আবার বলেন আদব কায়দা সব জানি। আচ্ছা কি কথা? আমি কিছু না বলে চুপচাপ ফোন টিপায় মন দিলাম। প্রিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা এই কথা, বুঝেছি। ওরে আমার কলিজা রাগ করেছে তুই করে বলি বলে, তাই তো? আচ্ছা এখন থেকে আপনি করে বলবো, এবার খুশি? আচ্ছা এখন এটা বলেন, দুপুরে অফিসে গিয়ে ওইগুলো কেন করলেন? কি করেছি আমি আবার? আমাকে যে কিস করেছেন এটা ভুলে গিয়েছেন? না। তো কেন করেছেন এটাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা সরি যদি খারাপ লেগে থাকে। ভালোবাসেন আমাকে? হয়তো। বুঝছি। তুলি মেয়েটা আপনাকে এখনো রোম্যান্স শেখাতে পারেনি, তাহলে নিজের বিয়ে করা বউকে কিস করার জন্য কেউ মাফ চায়? মানে কি? আপনাকে আমারই রোম্যান্স শেখাতে হবে। বলেই উনি আমার ওপর উঠে বসলেন আর হাত থেকে মোবাইলটা নিয়ে পাশে রেখে বলল, কলেজ লাইফে তো সহজেই বলে দিয়েছিলেন ভালোবাসি, এখন কি বলতে ভয় পান নাকি? আবার যদি বাচ্চা বলে খোটা দেন তাই। এই বাচ্চাটাই এখন আমার স্বামী, এটা ভুলে যাবেন না। আর বাচ্চাদের আদর করতে আমার খুব ভালো লাগে।
বলে উনি আমার পেছনের চুলগুলো হালকা করে ধরে আমার ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। তারপর ইতিহাস। কিছুক্ষণ পর প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বুকে শুয়েছিল। হঠাৎ বলল, আচ্ছা, আপনি রাকিবকে এগুলো বলতে গেলেন কেন? আপনার খবরই আপনাকে এত জলদি বলেও দিয়েছে? ও আপনার বন্ধু রাজ আপনাকে অনেক ভালোবাসে। আপনি কেন করলেন এটা? আচ্ছা, আমি যদি কালকে কোনো মেয়ের সাথে সেক্স করি তাহলে আপনি কিছু মনে মনে করবেন না তো আবার? আপনার জান নিয়ে দেবো আমি। আপনি শুধুই আমার। বন্ধুত্বটা না অনেকটা এমনই, যার সাথে হয় সবটা দিয়ে বন্ধুত্ব নিভাতে হয়। পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হলে এটা পরকীয়ার মতো হয়। ও তো আপনার ভালোর জন্যই করেছে। কিন্তু ভবিষ্যতে কোনো কিছু হলে তো সবার আগে রাকিবকে সন্দেহ করব, আর ওটা বিশ্বাস করতে পারবো না। তাই যে বন্ধুত্বে এত সন্দেহ থাকবে এটা থাকাতে না থাকাই ভালো। আমার জন্য আপনাদের বন্ধুত্বটা নষ্ট হলো, সরি রাজ। আপনার জন্য না, রাকিব বন্ধুত্ব কিভাবে রাখতে হয় এটা জানে না, তাই এটা শেষ হয়েছে। তবে আশা করি ও আর কখনো কারোর সাথে এমনটা করবে না। আচ্ছা, এখন এই টপিকটা বাদ দিই, পরের কথা পরে বলা যাবে এটা নিয়ে। ওকে। তবে পরকীয়ার চিন্তার মাথায়ও যেন না আসে, তাহলে আপনাকে মেরে আমি নিজে আত্মহত্যা করবো বলে দিলাম। আচ্ছা, তাহলে তো এখনই তুলিকে ফোন দেওয়া লাগে। মেয়েটা এখনো আমার জন্য বসে আছে। আমার পিস্তলটা ডয়ারেই রাখা আছে। আপনার মায়াবী চোখ আর চেহারায় যথেষ্ট আমাকে আটকে রাখার জন্য। আচ্ছা, তাই নাকি? কেন বিশ্বাস হয় না আপনার? তাহলে আরো শক্ত করে জড়িয়ে ধরেন আমাকে। আমি প্রিয়াকে টান দিয়ে বুকের ওপর উঠিয়ে নিলাম। তারপর ওর ঠোঁটের কাছে ঠোঁটগুলো নিয়ে বললাম, জড়িয়ে জড়াচ্ছে ভালো, একেবারে মিশিয়ে নিই নিচের মাঝে। আপনার ইচ্ছা। তারপর কি, বাকিটা আনসিন।